সে একজন পাক্কাপোক্ত জামাত ইসলাম। ফেব্রুয়ারি গেল, দেখেছেন সেখানে ডক্টর ইউনূস সাহেবকে ফুল দিতে। উপদেষ্টাদের একটা বড় অংশ তারা চেয়েছে বাংলাদেশের রাইটিস্টরা পাওয়ারে আসুক। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সে চাঁপাইনবাবগঞ্জে যে জামাত ইসলামের সাথে জায়গা কিনছে ক্লিনিক করার। জুলাই সনদে যে আছে শতকরা 5 ভাগ নারীকে মনোনয়ন দিতে হবে, তারা কি সেই কথাটি দেখেছে? আওয়ামী লীগের দোসর পেটাও, আবার গভীর রাতে ভোর রাতে আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সে ওপেন ইমামদেরকে ডেকে বলছে খুতবাতে দাঁড়িপাল্লার ভোট চাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি পদত্যাগ করলেন তিনি কোন মতাদর্শের? জামাত মতাদর্শের। দর্শক স্বাগত কালের কণ্ঠে নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপে। আজ আমাদের সাথে আলোচনায় অংশ নিতে স্টুডিওতে উপস্থিত আছেন বিএনপির সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া, এবং আমাদের সঙ্গে আরও আছেন রাজনৈতিক বিশ্লেষক শরীফুজ্জামান শরীফ, এবং আমাদের সঙ্গে আলোচনা এগিয়ে নিতে স্টুডিওতে উপস্থিত আছেন সাংবাদিক ও কলামিস্ট মাহবুব আজিজ। আপনাদের তিনজনকে স্বাগত কালের কণ্ঠের স্টুডিওতে। দর্শক, টানা 1.5 বছরের শ্বাসরুদ্ধকর জীবনের ঘটনা প্রবাহ, অন্তর্বর্তী সরকারের নির্লজ্জতা ও মনের জমে থাকা কথা প্রাণ খুলে বলেছেন মহামান্য রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে তিনি বলেছেন, তৎকালীন সরকার নানা সময়ে নানাভাবে দেশ বিদেশে তাকে অপমান করার চেষ্টা করেছে। সেই সাথে সাংবিধানিক পদ থেকে অসাংবিধানিকভাবে তাকে নানাভাবে উপড়ে ফেলার চেষ্টা করেছেন ডক্টর ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার। কেন তার সাথে এমন আচরণ, এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। আজকে আমাদের আলোচনার বিষয় নির্ধারিত হয়েছে সোনার খাঁচায় বন্দী এক রাষ্ট্রপতির গল্প। শুরুতে পাপি আপা, আপনার কাছে আমি জানতে চাইব, গতকালকে নিশ্চয়ই দেখেছেন যে কালের কণ্ঠকে দেয়া একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি অনেক কথা বলেছেন, মনের অব্যক্ত অনেক কথা বলেছেন। তিনি বলেছেন যে নানা সময় নানাভাবে তাকে উপড়ে ফেলার চেষ্টা করা হয়েছে। আসলে তাকে উপড়ে ফেললেই দেশের কি লাভ হতো? দেশের লাভ কি, সাংবিধানিক যে দায়বদ্ধতা সেগুলো বাদ দিয়ে ডক্টর ইউনূস এনসিপি এবং জামাত ইসলামের দ্বারা ব্যাপকভাবে প্রভাবিত, এবং ওদের বাইরে, দুটো সংগঠনের বাইরে উনি যেতে পারতেন না। স্বাভাবিক কারণে যেহেতু পারতেন না। এখন রাষ্ট্রপতিকে বিদেশে কোথাও গেলে কোনো একটা সত্যি কথা যদি বলে ফেলে ভিতরের রাষ্ট্রের, এইটা নিয়ে সবসময় পাছে লোকে কিছু বলে, এবং একটা ভয় আতঙ্কের ভিতরে কিন্তু ডক্টর ইউনূস সরকার দিনানিপাত করেছে। স্বাভাবিক কারণে এটা একটা বন্দি জীবনযাপন উনি করেছেন, এবং নির্বাচিত সরকার আসার পর উনি স্বস্তির নিঃশ্বাসটা ফেলে অকপটে খুব সহজ সরল স্বাভাবিক ভাষায় উনি ওনার বন্দি জীবনের বর্ণনাটা দিয়েছেন। এই বর্ণনা আমি শুনছি আমাদের আওয়ামী লীগের সময় যে অ্যাডভোকেট আব্দুল হামিদ সাহেব, যিনি রাষ্ট্রপতি ছিলেন, উনি যেহেতু আমাদের স্পিকার ছিলেন, স্বাভাবিক কারণে স্পিকার হওয়ার কারণে ওনার সাথে আমাদের সম্পর্কটা মোটামুটি ভালোই ছিল। এবং রাষ্ট্রপতি যখন হয় তখন 14 সালে নির্বাচনকে কেন্দ্র করে আমরা জয়নাল আবেদীন ফারুকের নেতৃত্বে একটা প্রতিনিধি টিম ওনার সাথে সাক্ষাৎ করি। তো সাক্ষাৎ করার পর উনিও ঠিক এই কথাটাই বলেছে যে আমার বেডরুম ছাড়া, বেডরুমটাতে শুধু আমার সিসিটিভি ক্যামেরা নাই, এছাড়া আমি সব জায়গায় পাহারার ভিতরে থাকি। কিন্তু পাহারা মানে তাকে পাহারা দিয়ে রাখা হতো, কিন্তু আমরা দেখেছি যে মহামান্য রাষ্ট্রপতি যেটা বলেছেন যে তাকে নানাভাবে অপমান করার চেষ্টা করেছে, তাকে মানসিক টর্চারের মধ্যে রাখা হয়েছিল। কারণ ওই রাষ্ট্রপতির জীবনটা বন্দি জীবন বলতে, যে আমি পরে আসি, তো উনি এই কথাটা বলতেন যে এখানে আমি যখন দেশে যাই তখন বলে যে রাষ্ট্রপতি সাহেব, এই যে আপনার আদেশক্রমে এই অর্ডারটা পাস হয়েছে, বেসরকারি স্কুল কি সরকারি কলেজের টিচাররা এসে বলে। তা আমি বললাম যে এটা আমার নাম দিয়ে আদেশক্রমে, এটা নিয়ম, এটা একটা ট্র্যাডিশনাল নিয়ম যে আমার নাম দিয়ে পাস করতে হবে, কিন্তু আমি এই নিয়ে কিছু জানি না, এটাই হচ্ছে ট্র্যাডিশন। আর এইখানে যেটা হয়েছে যে আওয়ামী লীগ মনোনীত এবং নিয়োগপ্রাপ্ত একমাত্র ব্যক্তি হচ্ছেন রাষ্ট্রপতি, যিনি এখনো আছেন। তো স্বাভাবিক কারণেই তাকে প্রোটেকশন, পাহারা এবং সরায় ফেলার ব্যাপক প্রচেষ্টা তো জামাত এনসিপি ডক্টর ইউনূস সাহেবকে দিয়ে করেইছেন। তো বিভিন্ন কারণেই এটা ব্যর্থ হয়েছে, কিন্তু ব্যর্থ হলেও তার স্বাধীন যে চলন বলন, কি বিদেশ সফর, কি কোনো আচার অনুষ্ঠান, এগুলোর থেকে তাকে দূরে রাখার চেষ্টাটা করা হয়েছে। সেই জিনিসটাই, সেই অব্যক্ত কষ্টটা, সেই অব্যক্ত যন্ত্রণাটাই উনি সাবলীল ভাষায় উনি বহিঃপ্রকাশ করেছেন, যেটা একটা অন্তর্বর্তীকালীন সরকার যারা সারা জীবন রাজনৈতিক দলকে দোষারোপ করে আসে যে প্রতিহিংসা পরায়ণ রাজনীতি হয়, ওর মুখ দেখে না, এরা শুধু ঝগড়াঝাটি করে, রাষ্ট্রের ক্ষতি করে,
এইরকম একটা নিরপেক্ষ উপদেষ্টাদের প্রধান উপদেষ্টা এইরকম ঘটনা যে ঘটায়, তাহলে তারা যে সমালোচনাগুলো করত সেই সমালোচনার দ্বিগুণ খারাপ কাজ কিন্তু তারা করে গেছে। এই রাষ্ট্রপতির বক্তব্যটা শুনলেই যে সোনার খাঁচায় বন্দি রাষ্ট্রপতির জীবন, এটা খুবই মর্মান্তিক। জি, ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আসতে চাই আপনার কাছে। এই যে গতকালকে একান্ত সাক্ষাৎকারে রাষ্ট্রপতি বললেন যে সাংবিধানিক একটি পদ থেকে তাকে অসাংবিধানিকভাবে তাকে উপড়ে ফেলার চেষ্টা করা হলো। একজন অন্তর্বর্তী সরকার 5 আগস্টের পর অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে তাকে দেশবাসী তাকে পদে বসিয়েছেন। এই পদে থেকে একজন রাষ্ট্রপতির সাথে এমন আচরণ, একটি ধৃষ্টতা, এটা করতে পারেন কিনা তিনি? আপনাকে ধন্যবাদ। আমার সাথের আলোচকদেরকে শুভেচ্ছা, দর্শকদেরকে শুভেচ্ছা। আমি প্রথমেই কালের কণ্ঠকে ধন্যবাদ দিব এই কারণে যে এই ধরনের একটা বিষয় তারা মানুষের সামনে তুলে ধরেছেন। গত 15 বছরের যে রেজিমটা ছিল এবং তার পরের যে 1.5 বছরের ডক্টর ইউনূসের শাসন, প্রত্যেকটি জায়গায় কতগুলো অন্ধকার ছিল এবং এই অন্ধকারগুলো ক্রমশই এখন আমাদের সামনে স্পষ্ট হচ্ছে। আওয়ামী লীগের বিরুদ্ধে মানুষ লড়াই করেছে, একটা গণ অভ্যুত্থান করেছে। আওয়ামী লীগের আমলে নির্বাচিত মনোনীত রাষ্ট্রপতি হিসাবে আওয়ামী লীগের প্রতি মানুষের যে রাগ, ক্ষোভ, অভিমান, তার একটা অংশ তাদের মনোনীত রাষ্ট্রপতির উপরে পড়বে, এটা স্বাভাবিক। কিন্তু আপনি একজন ব্যক্তি না, একটা পোস্ট, দেশের সর্বোচ্চ পদ, সেই পদটিকে যেভাবে অপমানিত করেছেন, আপনি বলতে আমি সরকারের কথা বলছি, যেভাবে অপমানিত করেছেন, অপদস্থ করেছেন এবং প্রতিবন্ধকতা তৈরি করেছেন, এটা একেবারে স্পষ্ট হচ্ছে রাষ্ট্রদ্রোহ। ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেকগুলো ক্ষোভ ছিল, তিনিও আওয়ামী লীগের সময় নানাভাবে হেনস্থার শিকার হয়েছেন, কিন্তু তিনি যখন সরকারের সর্বোচ্চ ব্যক্তি হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন তখন রাজনীতিতে, সংস্কৃতিতে কতগুলো উদাহরণ তৈরি করার দায়িত্ব ছিল তার, কিন্তু সেটি তিনি করেননি। আমরা গত 1.5 বছর অসংখ্যবার বলেছি যে সরকারের ভেতরে অনেকগুলো সরকার গড়ে উঠেছে এবং সেটি আমরা ইন্টারভিউর মধ্যে দেখতে পেয়েছি। যদিও আমার পাশে একজন পত্রিকার সম্পাদক আছেন, তিনি এই বিষয়টি আরও ভালো বলতে পারবেন, যে সাক্ষাৎকারে অন্য সম্পর্কে যে অভিযোগগুলো, সেই অভিযোগগুলো আমরা জানতে পারি না, কারণ সাক্ষাৎকার ব্যাপারটা সেই রকমের না। নিশ্চয়ই যাদের বিরুদ্ধে অভিযোগটা এসেছে তারা ব্যাখ্যা দিবেন, কিন্তু তার আগ পর্যন্ত এই বিষয়গুলো নিয়ে অবশ্যই আলোচনা হবে। আমাদের রাষ্ট্রপতিকে ওই পদটা, আমরা বলি আপনি কোন ব্যক্তিকে বসিয়েছেন সেটি ইম্পর্টেন্ট না, পদটিকে আপনাকে সম্মান করতে হবে। কিন্তু তাকে যেভাবে হাত পা বেঁধে তার উপরে চাপ প্রয়োগ করে, শক্তি প্রয়োগ করে তাকে সেখান থেকে সরিয়ে ফেলা, এবং এগুলো প্রত্যেকটি ব্যাপারই হচ্ছে তার স্বাভাবিক যে কাজ, সেই কাজে বাধা দেওয়া। আমাদের এই ধরনের ব্যক্তিরা নানা রকমের নিরাপত্তার কারণে, প্রোটোকলের কারণে অনেক ধরনের ঘেরাটোপের মধ্যে তাদেরকে থাকতে হয়, কিন্তু সেটি হচ্ছে একটা বিষয়। আমাদের আগের যে প্রেসিডেন্ট আব্দুল হামিদ সাহেব, তিনি বেশ হাস্যরসের মানুষ ছিলেন। তিনি বলতেন যে প্রেসিডেন্ট হয়ে আমার কোনো লাভ হয়নি, কারণ আমি একটা ডিম খেতে পারি না, আমার সিকিউরিটিরা অর্ধেক আগে খায় এবং তারপরে আমি অর্ধেক খাই, বরং আমার লসই হয়েছে। তো এগুলো হচ্ছে কতগুলো মানে আপনার রসিকতা করা। কিন্তু আমাদের শাহাবুদ্দিন সাহেবের ব্যাপারে যে তথ্যগুলো এসেছে, এটা রসিকতার জায়গা না, এটা হচ্ছে খুবই ইন্টেনশন আছে, এর পেছনে রাজনীতি আছে। সেই রাজনীতিটা গত 1.5 বছর আমাদের এখানে একটা সুস্থ স্বাভাবিক পরিবেশ নিশ্চিত করার ক্ষেত্রে যে ধরনের উদ্যোগটা সরকারের দরকার ছিল, সেই উদ্যোগটা না নিয়ে এক ধরনের মবকে প্রমোট করা, এক ধরনের ভিন্ন মতাদর্শকে এখানে প্রমোট করা, এবং এই প্রমোট করতে গিয়ে তারা দেখেছে যে বিচারক তাদেরকে সরাতে হবে, মব নিয়ে আসো। এবং যে উপদেষ্টার নাম এসেছে, আমি মনে করি যে পুরো ঘটনাটা তদন্ত হওয়া দরকার, কারণ পুরো ব্যাপারটাই হচ্ছে এক ধরনের রাষ্ট্রদ্রোহ, এক ধরনের সংবিধান। আমাদের রাষ্ট্রপতি পদে যিনি বসবেন তার তো কতগুলো সাংবিধানিক অধিকার আছে, প্রত্যেকটা অধিকার হরণ করা হয়েছে, ক্ষুণ্ণ করা হয়েছে, এবং এই কাজটি, প্রত্যেকটা কাজ, আপনি শুরুতেই বলেছেন যে তার মিডিয়া উইং থেকে সবাইকে প্রত্যাহার করা হয়েছে। একটা দেশের প্রেসিডেন্ট, তার একটা উইং পুরোটাই আপনি তুলে নিয়ে গেলেন। এটা
ডক্টর ইউনূসের পরামর্শ ছাড়া হয়েছে এটা আমার মনে হয় না। তারপরেও আমার ধারণা এই জায়গাগুলোতে তিনি যে প্যারালাল আরেকটা সরকার গড়ে তুলেছিল, তার যে মিডিয়া উইং, যাদের বিরুদ্ধে অজস্র অভিযোগ ইতিমধ্যে বের হওয়া শুরু হয়েছে, আমরা অনুরোধ করব, এটি সংবিধান লঙ্ঘন হয়েছে। আপনি ব্যক্তি শাহাবুদ্দিনকে আপনার পছন্দ অপছন্দ অনেক কিছু হতে পারে, তাকে আওয়ামী লীগ কেন সিলেক্ট করেছিল এগুলো নিয়ে প্রচুর প্রশ্ন হতে পারে, কিন্তু যতক্ষণ পর্যন্ত তিনি এই পদে থাকবেন এই পদকে আপনাকে রেসপেক্ট করতে হবে। রেসপেক্টটা করেননি এবং না করার পেছনে ডক্টর ইউনূসের ভূমিকা ছিল, তার সরকারের ভূমিকা ছিল, একাধিক উপদেষ্টার ভূমিকা ছিল, সমন্বয়কদের ভূমিকা ছিল, যারা গত 1.5 বছর এই দেশটাকে নিজেদের পৈতৃক সম্পত্তি মনে করেছে। গতকালকে না পরশুদিন সার্জিস আলমের বক্তব্যটা নিশ্চয়ই দেখেছেন, আমরা যা খুশি তাই করেছি। এই যে যা খুশি তাই করার স্বাধীনতা মানে যা খুশি তা করা না, কিন্তু তারা এটি করে জুলাইকে, অভ্যুত্থানকে, এটাকে বেহাত করেছেন, বিপথে নিয়ে গেছেন এবং মানুষের যে আত্মদান ছিল পরিবর্তনের জন্য সেটিকে তারা বিভ্রান্ত করেছেন। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে, এই যে যা খুশি তাই করা কি যায় রাষ্ট্রপতির সঙ্গে? ধন্যবাদ, শুভেচ্ছা সবাইকে। আসলে যা খুশি তা শুধু রাষ্ট্রপতি কেন, কারো সঙ্গেই তো করা যায় না। আইনের শাসন বলে তো একটা বিষয় থাকবে এবং একটি দেশের বিধিবদ্ধ কিছু নিয়মকানুন আছে, সংবিধান আছে। তো যা খুশি তা তো হবে জঙ্গলে, একটা সভ্য সমাজে যা খুশি তা কেন হবে? তো এই যে মানসিকতাটা, এই বিশৃঙ্খল মানসিকতা থেকেই তো অনেক নানান কিছু আইন বহির্ভূত অনেক কিছু তৈরি হয়। আপনি দেখুন যে আওয়ামী লীগের যে প্রায় 1.5 দশকের দুঃশাসন, এই দুঃশাসনের প্রেক্ষিতেই কিন্তু 24-এর গণ অভ্যুত্থান এবং মানুষের যে আকাঙ্ক্ষা গণতন্ত্র, বাক স্বাধীনতার প্রতি যে তাদের অকুণ্ঠ একটা সমর্থন এবং এত রক্তদান এবং এত কিছু, এত আন্দোলন, এত সংগ্রাম, এত রক্ত, সব কিছুর বিনিময়ে মানুষ আসলে কি পেল? এই যে 24-এর গণ অভ্যুত্থানের পর 3 দিন সরকার ছিল না এবং তারপর অন্তর্বর্তীকালীন সরকার তৈরি হলো এবং সেখানে আপনি দেখুন যে নানান রকম একটা পরিস্থিতিতে ডানপন্থাকে, সাম্প্রদায়িক শক্তিকে উস্কে দেওয়া হলো, প্রশ্রয় দেওয়া হলো। এগুলো তো সংবিধানের কোথাও ছিল না, সংবিধানের কোথাও গণ অভ্যুত্থানও ছিল না, কিন্তু গণ অভ্যুত্থান ছিল মানুষের আকাঙ্ক্ষা। যখন তারা ভোট দিতে পারেনি, পরপর 3 বার প্রতারণামূলক নির্বাচন হয়ে গেছে, ওই জায়গায় দুঃশাসনের বিরুদ্ধে মানুষ দাঁড়িয়েছে এবং এগুলোর ইতিহাস তো সকলেরই জানা, যে একটা ছাত্র আন্দোলন থেকে, কোটা বিরোধী আন্দোলন থেকে সারা দেশের মানুষ সেখানে কিভাবে যুক্ত হলো। কিন্তু সেই আন্দোলনটি আসলে কিডন্যাপড হয়ে গেল, এক ধরনের হাইজ্যাক হয়ে গেল। সাম্প্রদায়িক শক্তি, উগ্রবাদী শক্তি, তারা মনে করলো যে এইটাকে এখন এই সুযোগে আমরা মঞ্চে আবির্ভূত হই। এবং সেটা আপনি দেখুন যে নিউ ইয়র্কের যাত্রায় প্রধান উপদেষ্টার সঙ্গে 3টি দল গেলেন, বিএনপি, জামাত এবং এনসিপি। বিএনপি 40% ভোট পেয়েছিল রাজ্য নির্বাচনগুলোতে, কাজে বিএনপির তো বড় দল হিসেবে স্বীকৃতি নিয়ে কোনো প্রশ্ন ছিল না। জামাতের কত শতাংশ ভোট ছিল? জামাত কোন মানে আওতায়, কোন নিক্তিতে বিএনপির পাশে উচ্চারিত হতে শুরু করলো? অর্থাৎ সরকার চেয়েছে, সরকার এই বিষয়গুলো মানুষের সামনে উপস্থাপন করেছে যে এখানে আওয়ামী লীগ স্থগিত, কার্যক্রম স্থগিত, অনেক যুক্তিসঙ্গত কারণও আছে বটে, কিন্তু এটাও তো ঠিক যে একটা নৈর্ব্যক্তিক সরকার নেতা যাদের নামে মামলা আছে, এইটুকু রেখে তারা তো একটা আহ্বান জানাতে পারতো যে আওয়ামী লীগ হয়তো আসতো না, তারা তাদের নেতৃত্ব ছাড়া আসতো না, কিন্তু একেবারে আওয়ামী লীগকে রাখা যাবে না। 32 নম্বর ভাঙা হলো, যেই রকম মানে এক ধরনের জিঘাংসা তৈরি হলো। আপনি দেখুন এই প্রশ্নগুলো কি আমাদের রাজনৈতিক যে সংস্কৃতি সেখান থেকে কি আমরা চিরতরে হারিয়ে ফেলছি কিনা? 81 সালে রাষ্ট্রপতি জিয়াউর রহমানের যে মর্মান্তিক মৃত্যু, তার আগে 75-এর 15ই আগস্টের যে মর্মান্তিক মৃত্যু, এই মৃত্যুগুলোর পেছনে কি কোনো রাজনৈতিক কারণ নাই? এই মৃত্যুগুলো কি খুব স্বাভাবিক? আপনার 8 বছরের একটা শিশু সহ 22 জন পরিবারের সদস্য যেভাবে 32 নম্বরে মারা গেলেন, সেই গুলির দাগগুলোকেও এই দেশ থেকে একেবারে চিরতরে মুছে দেওয়া হবে কেন? তো এই যে এই ব্যাপারগুলো আমরা একটা সাম্প্রদায়িক উগ্রবাদ এই শক্তিকে মাথাচাড়া দিতে দেখলাম এবং দেখলাম যে গণমাধ্যমে হামলা, ছায়ানটে হামলা, উদীচিতে হামলা, এই সমস্ত হামলাগুলো কোনোভাবেই নিয়ম নীতি মেনে হয়নি, বরং মুক্ত মত, মুক্ত চিন্তাকে চিরতরে দূরে করবার একটা চেষ্টা ছিল। আমরা দেখেছি বিসিএস পরীক্ষায় মুক্তিযুদ্ধ হয়ে যায় প্রতিরোধ যুদ্ধ,
পাকিস্তানি হানাদার বাহিনীর জায়গায় লেখা হয় হানাদার বাহিনী, এইগুলো নিশ্চয়ই সরকারের প্রশ্রয়ই হয়েছে, সরকারের ইচ্ছাতে হয়েছে, নাহলে এটা হবে কেন? এবং সেই জায়গায় আপনি আওয়ামী লীগ গণ অভ্যুত্থানে পরাজিত হয়েছে এবং চলে গেছে, কিন্তু রাষ্ট্রপতি তো আছেন, তার অধীনে আপনি শপথ নিয়েছেন উপদেষ্টা হিসেবে। তারপরে আপনি এক রাতের বেলা আপনার এক উপদেষ্টা বলবে সারা পৃথিবী থেকে বাংলাদেশের যত হাই কমিশনার আছে তার ছবি নামিয়ে ফেলুন। এটা কি একটা মগের মুল্লুক? আপনি যার কাছে শপথ গ্রহণ করছেন তার জন্য আপনি সংবিধানে চিহ্নিত যে এই সমস্ত মান মর্যাদা সেগুলো আপনি রাখবেন না? আর তিনি তো মানে বহির্বিশ্বে তো বাংলাদেশের প্রতিনিধিত্ব অবশ্যই। তারপরে ধরুন যে তাকে তার যে ডাক নামটি ধরে যে এইভাবে সবসময় স্লোগান দেওয়া হয়েছে, এই যে বিশৃঙ্খল আচরণ, এগুলো কি কোনো সভ্যতার সঙ্গে যায়? কথায় কথায় এরকম আপনি হঠাৎ করে দেখলেন অক্টোবর মাসে বঙ্গভবনে অভিমুখে এক ধরনের মব সন্ত্রাস করা হলো। এই মব সন্ত্রাস কিন্তু বাংলাদেশে জেঁকে বসেছিল, এবং আমরা প্রত্যাশা করি যে আইনের শাসনের বিরোধী যে এই সমস্ত সন্ত্রাস, এগুলো নির্বাচিত সরকার প্রথমে অ্যাড্রেসও করেছেন। প্রধানমন্ত্রী বলেছেন, স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, মহাসচিব বলেছেন বিএনপির যে মব আর প্রশ্রয় পাবে না। এমনকি প্রধানমন্ত্রী তার জাতির উদ্দেশ্যে প্রথম ভাষণে বলেছেন যারা ভোট দিয়েছে, যারা ভোট দেয়নি, কিংবা যারা ভোট দিতে যাননি, সকলের সমান অধিকার আছে তার উপরে কাজে এই যে অন্তর্ভুক্তিমূলক সমাজের যে আকাঙ্ক্ষা, এটা তো প্রধানমন্ত্রীর কথাতে স্পষ্ট। এবং এই আকাঙ্ক্ষা এবং আইনের শাসনের জন্য আমাদের সবার প্রতি এক ধরনের সভ্য আচরণ করতে হবে। সেটা বিরোধী মত হলেও দলীয় যারা আছেন তাদের প্রতি, সকলের প্রতি এক ধরনের একটা গণতান্ত্রিক আচরণ। সেই জায়গায় রাষ্ট্রপতির সাথে যা হয়েছে অবশ্যই এগুলো অসাংবিধানিক তো বটেই, অনৈতিকও বটে। ধন্যবাদ আপনাকে জনাব সৈয়দা আসিফা আশরাফি পাপিয়া। একটু আসতে চাই আপনার কাছে। এই যে রাষ্ট্রপতি বলেছেন যে তাকে সরানোর জন্য, তাকে পদত্যাগে বাধ্য করার জন্য পাশের এলাকা থেকে ঠেলা গাড়ি কাভার্ড ভ্যানে করে ছিন্নমূল মানুষদের নিয়ে আসা হয়েছে, গণভবনের মতো বঙ্গভবনে লুটপাট করার জন্য হয়েছিল। তো সেক্ষেত্রে এই যে তাকে এক ধরনের অপদস্থ করা, এই অপদস্থ করা আসলে এটা বাংলাদেশের মানচিত্রে অথবা বাংলাদেশের পরিচয়ের উপরে এক ধরনের আঘাত কিনা? এখানে হয়েছে কি যে দেখেন, আমাদেরকে একসময় কিন্তু টক শোতে আপনি খেয়াল করে দেখেন এনসিপি এবং জামাত ইসলামের প্রত্যেকটা বক্তারা আমাদেরকে দোষারোপ করছে যে আপনারা তো রাষ্ট্রপতিকে সরানোর বিপক্ষে অবস্থান নিয়েছেন, রাষ্ট্রপতি সরুক আপনারা চান না। প্রত্যেকটা টক শো এবং বেশ কিছুদিন আগে তখন আপনি স্মরণ করে দেখেন এই অভিযোগ কিন্তু আমাদেরকেও অভিযুক্ত করছে। এখন একটা রাষ্ট্রপতি সরানো আর রাষ্ট্রপতি দেয়াটা তো বড় কথা না, বড় কথা হচ্ছে একটা প্রতিষ্ঠানের, আপনি সব প্রতিষ্ঠানই যদি ওই আন্দোলনের অংশ ধরে ফেলেন আর সব প্রতিষ্ঠানকে যদি আপনি এরকম মন মতো পরিবর্তন করার চেষ্টা করেন, তাহলে তো সেটা একটা অনৈতিক কর্মকাণ্ড হয়ে যায়। কিন্তু এখানে ডক্টর ইউনূস যত কথাই বলুক, ডক্টর ইউনূস পৃথিবীর সমস্ত পানি দিয়ে এবং যত কয়লা লোহা আছে তার শরীর মন দিয়ে ধুয়েও বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবে না যে উনি একজন নিরপেক্ষ ব্যক্তি ছিলেন। উনি এনসিপি আর জামাত একই জিনিস, এবং যে সমস্ত ছেলেরা জামাতের সাথে জড়িত তাদের 30 জনের ভিতরে 28 জনই দেখবেন নমিনেশন পাইছে এনসিপি থেকে, এবং সে জামাত এবং এনসিপির 100% যে পারপাস সার্ভ করে গেছে। এবং জামাত আর এনসিপির সমস্যা তারা রাষ্ট্রপতিকে মনে করছে, যার কারণেই তারা রাষ্ট্রপতির উপরে এই ধরনের অত্যাচার অবিচার করছে। এখন আমাদের বর্তমান প্রধানমন্ত্রী দেশে আসার পর যে কয়টা দিন হয়েছে, এই কয়টা দিন অন্ততপক্ষে আমরা এইটুক প্রত্যেকের মানুষের ভিতর থেকে যে জামাত এবং আওয়ামী লীগ একটা নেগেটিভ ধারণা এই 18-20 বছর যাবত দিয়ে রাখছিল বিএনপি সম্পর্কে, এবং জামাতের এবার তো নির্বাচনী এজেন্ডাই ছিল যে বিএনপি চাঁদাবাজ বিএনপি, অথচ তারা ইয়ানত চাঁদা, হাদিয়া তাদের চাঁদা, বায়তুল মাল তাদের চাঁদা, ফসলের রসুল তাদের চাঁদা, তারা বক্তৃতা রাখতে যায় সেটার বিনিময়ে পয়সা নেয়, এবং প্রোগ্রাম যে হবে এই প্রোগ্রাম মাইকিং করে, পোস্টার করে, ব্যানার করে, মানে লাউ কদু মুষ্টি চাল ডিম, ব্যবসায়ী এমন কোনো শ্রেণীর মানুষ নাই, বাড়িতে বাড়িতে যেয়ে তারা কিন্তু চাঁদা তোলে। তাহলে তাদের গঠনতন্ত্রে এই চাঁদাটা স্বীকৃত, এবং এই চাঁদা দিয়েই কিন্তু তারা চলে। ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। ওয়েলকাম টু সল্ট বে। এবং এই যে নির্বাচনে 80 কোটি 100 কোটি টাকা এক সিটে তারা খরচ করলো, টোটালটাই কিন্তু ওই চাঁদার পয়সা। এবং ওই তাদের যে কিছু দেশ আছে মিডল ইস্ট,
কি আরো কিছু দেশ আছে, মিশর টিশর, এইসব দেশ থেকে তাদের এই নির্বাচনের যে টাকা পয়সাগুলো আসছিল সেইগুলা দিয়ে তারা কিন্তু এইভাবে মানুষের একটা ভোট দেয়া, দেখেন একটা স্বাধীন পরিবেশ থাকতে হবে। কিন্তু আমি যখন একটা ভোটারের উপরে মানে অন্য দলের ভোটারের উপর চাপ সৃষ্টি করব, টাকা দিয়ে, পয়সা দিয়ে, পুলিশ দিয়ে, প্রশাসন দিয়ে, ঘুষ দিয়ে, তার দরকারের সংসার 1 মাস চালাই দিয়ে, তো এইটা তো ভোটের পরিবেশটা কিন্তু আলটিমেটলি নষ্ট হলো। এবং নতুন বন্দোবস্তের কথা বলে ভোটারের অন্তরটাকে পর্যন্ত তারা হচ্ছে কলুষিত করলো এবং সেইখানে একটা অপরিচ্ছন্ন পরিবেশে ভোটটা তারা আদায় করতেছে। তো এখন রাষ্ট্রপতির যে ব্যাপারটা আপনি বললেন, উনি অকপটে যে কথাটা বলেছে, এটা আমাদের ভবিষ্যতের থেকে শিক্ষা নেওয়ার ব্যাপার। যে আমার ব্যক্তিগত অভিযোগ আপনার প্রতি থাকতে পারে, কিন্তু আমি আপনাকে কতটুকু ইন্টারফেয়ার করতে পারি, সেটা নেগেটিভ হতে বলেন আর পজিটিভ হতে বলেন, সেটার তো একটা সীমারেখা, একটা ব্যারোমিটার থাকা দরকার। অবশ্যই। এখন একটা অন্তর্বর্তীকালীন সরকার প্রধান যে এত হিংস্র এবং এত হচ্ছে মানে কি বলবো, পক্ষপাতিত্বমূলক আচরণ, এটা কিন্তু বাংলাদেশে একটা বিরল ঘটনা। কারণ ডক্টর ইউনূস আওয়ামী লীগের দ্বারা অত্যাচারিত হয়েছেন। রাত 8টার সময় 8তলা ভবন, 7তলা ভবন লিফট ছাড়া হেঁটে হেঁটে উঠে উনি সাজা নিয়েছেন। কিন্তু তার এই ধরনের মানসিকতা যে একটা বিশেষ সংগঠনকে তারা প্রতিষ্ঠিত করবে এবং ওই দুটো সংগঠনের মন মতো প্রশাসন থেকে শুরু করে সবকিছু ঢেলে সাজাবে, আপনি দেখলে অবাক হবেন। একটা প্রধানমন্ত্রীর এপিএস, সে কি কখনো ভিত্তিপ্রস্তর দিতে পারে? আপনি তো ভাই সাংবাদিক, আপনি তো এই দেখেন সাব্বির আহমেদ, সে হচ্ছে আমার চাঁপাইনবাবগঞ্জের, সে শিবিরের একজন ক্যাডার, ইউনূসের হচ্ছে উপদেষ্টা এপিএস, সে যে ভিত্তিপ্রস্তর দিচ্ছে এবং সে ফিতা কাটতেছে এবং সে জামাতের ডিসি নিয়ে গেছে পরপর 2টা, একটা ভিন্ন ধর্মের গেছিল, ভিন্ন মতের, মানে আওয়ামী লীগের অফিসে নাকি উনি চাকরি করতেন। 15 দিনের ভিতর রাত 3টার সময় তাকে উইথড্র করে নিয়ে আসছে। কে হিংস্র আপনি চিন্তা করে দেখেন, এবং কি পরিমাণ প্রশাসন তারা নিয়ন্ত্রণ করে। সব কিন্তু ডক্টর ইউনূসের অফিস থেকেই কিন্তু এগুলো হয়েছে। ডিআইজি সে একজন পাক্কাপুক্ত জামাত ইসলাম, যতগুলো ডাক্তার চাঁপাইনবাবগঞ্জ সদর হাসপাতালের সবাই হচ্ছে শিবিরের ক্যাডার এবং দাঁড়িপাল্লার ক্যানভাস। এখন সরকারি চাকরিরত অবস্থায় সরকারের বেতনভোগী কর্মচারী হওয়ার পর দাঁড়িপাল্লা কি যে কোনো একটা বিশেষ প্রতীকের ক্যানভাস কি তারা করতে পারে? এটা কিন্তু করতে পারে না, কিন্তু তারা দেখা যাচ্ছে সেখানেও করতেছে। এবং জামাত ইসলামের একটা ক্লিনিক আছে, বস্তা বস্তা টাকা, সেই বস্তা বস্তা টাকা বস্তি এলাকা থেকে, মানে এত কালো টাকা আসলে উৎসটা কি? কালো টাকার উৎস তারা ডক্টর ইউনূস জামাতের যে 100টা সিট দেবে বলে প্রতিশ্রুতিবদ্ধ হয়েছিল, ক্ষমতা আনতে পারবেন, তারা হিসাব করে দেখছে যে প্রার্থী টার্থী নাই, ভোটের পরিসংখ্যান দিয়ে 100টা তারা টার্গেট করছে। এবং এগুলা অধিকাংশ সীমান্ত নিকটবর্তী, যেমন চাঁপাইনবাবগঞ্জ জেলা, বাগেরহাট, সাতক্ষীরা, চুয়াডাঙ্গা, তারপরে হচ্ছে নীলফামারী, এরকম জেলাগুলি। এইখানে তারা প্রশাসন থেকে শুরু করে সব কিছু প্রমোট করছে, সবকিছু প্রমোট করে। ইসলামিক ফাউন্ডেশনের ডিডি সে ওপেন ইমামদেরকে ডেকে বলছে খুতবাতে দাঁড়িপাল্লার ভোট চাবা। আপনি কয়টা দিকে যুদ্ধ করবেন? তারপরে তো আপনার বেহেশত বিক্রি করছেই, বেহেশত বিক্রি করছে। তারপরে ধরেন 2টা মাস বড় বড় দেগে রান্না হচ্ছে, বিরিয়ানির প্যাকেট হচ্ছে, বিরিয়ানির প্যাকেটের ভিতরে 200-500 করে টাকা প্রত্যেকটা মানুষের বাড়িতে চলে যাচ্ছে। এবং ভোটারের স্লিপ দেওয়ার নাম করে যে স্লিপটা বাড়ি বাড়ি পৌঁছাইছে, সেখানে দোকানের নাম লেখা যে অমুক দোকানে গেলে তুমি এতটুকু চাল আর এই টাকাটা পাবা, যে নিয়ে আসিও, স্লিপের নাম করে, ভোটারের স্লিপের নাম করে। আপনি চিন্তা করে দেখেন। এবং প্রিজাইডিং পুলিং 100% জামাত ইসলাম ছাড়া একটাও মানে নিরপেক্ষ কোনো ব্যক্তিকে নিয়োগ দেওয়া হয় নাই। এবং 8 সালের ভোট যে ফরম্যাটের ভোট ছিল, আমি চাঁপাইনবাবগঞ্জ জেলাতে নিজে দেখলাম যে প্রিজাইডিং অফিসারের আলাদা চেম্বার, ভোট হচ্ছে নিচতলাতে, তার চেম্বার হচ্ছে 4তলাতে, ভোটার লম্বা লাইন, বলছে ব্যালট নাই, ব্যালট পেপার নাই। তো এটা তো হয় না। আমরা দেখে আসছি যে যেই বুথে যতগুলো ভোটার, সেই ব্যালট দিয়ে স্বাক্ষর দিয়ে সেখানে পৌঁছায় দেওয়া হয়। যখন আমাদের ওখানকার ওয়ার্ডের সভাপতি যখন সাংবাদিক ডেকে প্রেস কনফারেন্স শুরু করছে, তখন বলছে ভাই থামেন প্রেস কনফারেন্স করিয়ে না, 4তলাতে প্রিজাইডিং এর কাছে আছে ব্যালট। তো প্রিজাইডিং এর কাছে যদি ব্যালট থাকে তাহলে পুলিং অফিসাররা কি করছে? বুথে কেন থাকবে না? বুথে কেন থাকবে না? তাহলে সিলগুলো কিভাবে মারা হবে, কিভাবে দেখাবে? আর তারপর আরেকটা জিনিস, আপনার আনসার ভিডিপি পর্যন্ত ভোটের ক্যানভাস করছে। আমার ওখানে 88,000 আওয়ামী লীগের ভোট টোটালটাই জামাতকে দিছে, তারা কিন্তু না ভোট দিছে, জামাতকে তারা ভোট দিছে কিন্তু না ভোট দিছে, কিন্তু ওইখানে দেখেন ভোটের পার্সেন্টেজ বেশি। এবং এই জেলা প্রশাসক 52 সালের ভাষা আন্দোলন 21শে ফেব্রুয়ারিতে, এখানে তো
বর্তমান যে 1400 জন জুলাই আগস্টে আত্মাহুতি দিয়েছে, আবু সাইদ, মুগ্ধ, এদের তো হচ্ছে 52 সালে ভাষা আন্দোলনের পোস্টার, ব্যানার, ছবি আসার কথা না। কিন্তু 71-এর পরিপূরক যেহেতু তারা জুলাই আগস্টকে সবসময় একটা দাঁড় করানোর চেষ্টা করছে, এই বাংলাদেশের একমাত্র জেলা প্রশাসক চাঁপাইনবাবগঞ্জের ডিসি, সে কিন্তু একটা ব্যানার টাঙাইছে, ফেসবুক থেকে শুরু করে সব জায়গায় দেখবেন যে একটা ব্যানার টাঙাইছে ওই আবু সাইদের, মুগ্ধের ইয়ে দিয়ে। জি, ধন্যবাদ আপনাকে। আমি আসবো আপনার কাছে আরো একবার। জনাব শরীফুজ্জামান শরীফ, একটু আসতে চাই আপনার কাছে। এই যে জামাত এত ভোট পেল, তাদের যে 85 বছরের যে ইতিহাস, সেই ইতিহাসে সর্বোচ্চ ভোট পেল এবং তারা একটি বিরোধী দল গঠন করলো, আপা যে অভিযোগ করছে সেভাবে কি তারা এই যে এত ভোট পেল, যে কালো টাকার ছড়াছড়ি, তারপরে অনিয়ম, এই কারণে কি তারা এত ভোট পেয়েছে? ধন্যবাদ। আপা তার অবজারভেশনগুলো বললেন। জামাত এবার ক্ষমতায় যাওয়ার জন্য তার সমস্ত শক্তিকে নিয়োগ করেছিল, দেশ এবং দেশের বাইরের থেকে তার যত ধরনের ক্যাপাসিটি আছে সবগুলোকে এর পেছনে নিয়োগ করেছে। এটি যেমন সত্য, গত 1.5 দশকে জামাত ভার্সেস সরকার বা রাজনীতিতে তারা একটা বক্তব্য তৈরি করে মানুষের মধ্যে নিয়ে গেছে যে আমাদেরকে অন্যায়ভাবে আমাদের উপরে যে নির্যাতনগুলো হয়েছে, কোথাও কোথাও তারা এটার জন্য এক ধরনের সিম্প্যাথি পেয়েছে, এটিকে অস্বীকার করা যাবে না। তারা যে কৌশলগুলো নিয়েছে সেই কৌশলগুলো তাদেরকে কতগুলো সুবিধা দিয়েছে। আপনি খেয়াল করে দেখবেন, ছাত্র দলের হাজার হাজার কর্মী পাবেন আপনি, যাদের লেখাপড়া, তাদের জীবন একদম শেষ হয়ে গেছে, তারা বিয়ে করতে পারেনি, চাকরি করতে পারেনি, প্রতিষ্ঠানে ঢুকতে পারেনি, কিন্তু ছাত্র শিবির খুব কৌশলে তারা একেবারে তেলে ঝালে রয়েছে হলগুলোতে, ছাত্রলীগের ভেতরে ঢুকে। এবং এই সময়কালে তাদের অনেক ইয়াং নেতাদেরকে দেখবেন, সব হচ্ছে পিএইচডি হোল্ডার, প্রত্যেকের নামের পেছনে ডক্টর। তো তারা কখন এটি করলেন? এটি এই যে আওয়ামী লীগের এই যে সময়টা 16 বছর, এই 16 বছরের বিএনপির নেতারা যখন কারাগারে, হাবিবুর নবী সোহেল সকালবেলায় যায় আর রাতের বেলায় জেলখানা থেকে আসে, কোর্ট থেকে আসে, এই যে পাপিয়াপাড়া, অসংখ্য নাম বলে শেষ করা যাবে না, তারা যখন এই কাজগুলো করেছেন, এদের নেতাদের একটা বড় অংশ তারা তাদের শিক্ষা জীবনটার দিকে নজর দিয়েছেন, এই সুযোগে পিএইচডিটা শেষ করে, এই সুযোগে ইত্যাদি ইত্যাদি করে তারা ওই সময় কতগুলো সুবিধা নিয়েছেন। তারা তাদের সংগঠনকে নজর দিয়েছেন, সংগঠনকে, এটাও অস্বীকার করা যাবে না। তাদের পেরিফেরিটা তারা বাড়িয়েছেন, তাদের নারী কর্মীরা গ্রামে গ্রামে সাধারণ মানুষের কাছে কোরআন শরীফ পড়ানোর কথা বলে তাদের সাথে একটা সম্পর্ক তৈরি করেছে। অর্থাৎ তারা একদিকে সংগঠন তৈরি করেছে, আবার এবারের নির্বাচনে তারা ক্ষমতায় ছিল, ক্ষমতায় থেকে তারা নির্বাচন করেছে। এবারের নির্বাচনে তারা ক্ষমতায় থেকে নির্বাচন করেছে। সরকার তার পুরো মেকানিজমটাকে জামাতের পেছনে, জামাতকে সহযোগিতা করেছে। আপনি বিভিন্ন জায়গায় দেখবেন, বাংলাদেশের অন্যান্য রাজনীতিবিদরা নির্বাচনের তফসিল ঘোষণা করার পর, নমিনেশন সাবমিট করার পরে জানা গেল যে ঢাকা 2-এর ক্যান্ডিডেট হচ্ছে অমুক, আর আজ থেকে 1.5 বছর আগে আপনি জানতে পারলেন যে জামাতের ক্যান্ডিডেট হচ্ছে অমুক। অর্থাৎ এই 1.5 বছর ধরে সে তার মতন করে এলাকাকে তৈরি করেছেন, কর্তন ভোটার, প্রশাসনকে তৈরি করেছেন, ভোটার চেঞ্জ করেছেন, এবং ইলেকশন কমিশন তাদেরকে পেছন থেকে কতগুলো জায়গায় নীতিগত সাপোর্টটা দিয়েছে। এই যে আপনি দেখছেন যে পোস্টাল ব্যালট কিন্তু অনেকগুলো জায়গায় প্রার্থীর জয় পরাজয়কে নির্ধারণ করেছে। কিন্তু বিএনপি পোস্টাল ব্যালট নিয়ে অভিযোগ করেছে কখন? যখন সমস্ত কাজ শেষ হয়ে গেছে তখন। জামাত শুরুর থেকেই, জামাত নির্বাচনটা ওই 5 আগস্টের পর না, তার আগের থেকেই সে প্রস্তুতিটা নিচ্ছে। কিন্তু জামাত, এনসিপি তারা তো অভিযোগ করছিল যে নির্বাচন কমিশন বিএনপির হয়ে কাজ করছে। এটি হলো কি, মানে আপনি যখন পলিটিক্যাল ডিবেটটা তৈরি হবে, আপনাকে কতগুলো কোনো জায়গায় আপনাকে একটু অ্যাগ্রেসিভ খেলতে হবে, যাতে ওই কাজ থেকে, ওই পক্ষ থেকে যখন অ্যাটাকটা আসবে আপনি কাউন্টার অ্যাটাকটা দিতে পারেন। আপনি এই যে প্রতীক, জোট নেতারা প্রতীক বরাদ্দর বাইরে যে সিদ্ধান্তটা, এই সিদ্ধান্তটা রাজনৈতিক দল হিসাবে, বড় দল হিসাবে বিএনপি তো এটার আপত্তি করেছে। বিএনপির কথা কি তারা শুনেছে? নো। এই সিদ্ধান্তটা, এই দাবিটা এনসিপির ছিল। প্রতীক নিয়ে দলের বাইরে কেউ একজনের প্রতীক আরেকজন নিতে পারবে না, এটা এনসিপির দাবি। লটারি করে ডিসিএসপি নিয়োগ, সরকার যে সিদ্ধান্তটা নিল,
তার 2 দিন আগে জামাতের সেক্রেটারি জেনারেল দাবি করলেন যে লটারি করে নিয়োগ দিতে হবে। প্রশাসনের প্রতি তাদের নিয়ন্ত্রণটা কেমন ছিল? তারা প্রকাশ্যে বলছেন উপদেষ্টাদের সাথে বিএনপির টেলিফোন কথোপকথন হয়, এটা আমাদের কাছে রেকর্ড আছে। তার মানে হলো প্রশাসনের মধ্যে তাদের লোক। আপনি হঠাৎ করে দেখলেন তাদের রেকর্ড তাদের হাতে, এটা তো একেবারে তার কাউন্টার প্রশাসন, তারা কাউন্টার প্রশাসন তার মধ্যে তৈরি করেছিল। এবং আমি আপনাকে বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস তিনি খুব ব্যক্তিগতভাবে এবং তার উপদেষ্টাদের একটা বড় অংশ তারা চেয়েছে বাংলাদেশের রাইটিস্টরা পাওয়ারে আসুক, ডানপন্থীরা পাওয়ারে আসুক। এবং এখন যে অভিযোগগুলো আপনি শুনছেন, নির্বাচন বিলম্বিত করতে চেয়েছে জামাত, কিন্তু নির্বাচন চাইনি ওই সময়ের মধ্যে। তারা এমন কথা বলেছে একই দিনে জাতীয় নির্বাচন এবং গণভোট হলে এখানে কারবালার পরিণতি হবে, বলেছে না? তাদের যে আমির, হঠাৎ করে তারা থেমে গেলেন কেন? আমিরের যে এক্স হ্যান্ডেল হ্যাক হয়েছে, এটি নিয়ে তারা অনেক ধরনের, তাদের ফ্রন্টগুলো অনেকগুলো ফ্রন্ট ছিল। আর সর্বশেষ সরকার, ইলেকশন কমিশন এবং মাঠের যে পরিবেশটা তৈরি করা হয়েছিল, এই তৈরি করা পরিবেশ থেকে আপনি খেয়াল করে দেখবেন বিএনপির পাখার নিচে জামাত দীর্ঘদিন আশ্রয় নিয়েছিল। এখানে যখন ঝড়ঝাপটা এসেছে, বিএনপির পাখার নিচে তারা জায়গা নিয়েছে। আবার যখন যেখানে সুবিধা মনে হয়েছে, কুমিল্লার 14 গ্রামে ডাক্তার আব্দুল্লাহ তাহের তিনি বলছেন যে মুজিবুল হক অর্থাৎ আওয়ামী লীগের রেলমন্ত্রী তিনি এবার নির্বাচন করতে পারছেন না, সুতরাং ভোটটা আমাকে দেন, মুজিব ভাই যখন আসবে তখন তাকে দিয়ে দিবেন। চাঁপাইনবাবগঞ্জ 3-এর জামাতের সাবেক এমপি তিনি বলছেন আওয়ামী লীগ থেকে আমাদের এখানে আসলে কোনো টেনশন নাই, সবকিছু আমি ম্যানেজ করব। আবার গোপালগঞ্জ 2 জামাতের এমপি বলছে আপাকে এবার ভোট দেওয়া যাবে না, আপা নাই, আমাকে ভোট দেন। অর্থাৎ রাস্তায় এসে বলছে আওয়ামী লীগ ফ্যাসিস্ট, কাউকে পিটাতে হবে, বলছে যে আওয়ামী লীগের দোসর পেটাও। আবার গভীর রাতে, ভোর রাতে আওয়ামী লীগের দুয়ারে দুয়ারে গিয়ে ভোট চাইছে। কারণটা হচ্ছে আমাদের এখানে যাই বলেন না কেন, আওয়ামী লীগ এবং বিএনপি একটি বাস্তবতা, এটা রিয়েলিটি। আপনি চাইলেই এদেরকে, তাদের ভেতরে নানা রকমের সমালোচনা করার বিষয় আছে, আপনি সমালোচনা করেন। অপরাধী থাকলে আওয়ামী লীগের তো অপরাধ আছে, আওয়ামী লীগের হত্যাকাণ্ড থেকে শুরু করে লুটপাট বহু অপরাধ আছে, আপনি তার জন্য অবশ্যই বিচার করবেন, জুলাই হত্যাকাণ্ডের বিচার করবেন। কিন্তু আপনার দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা যখন বলে আগে গ্রেপ্তার করবা তারপরে মামলা দিবা, প্রতিশোধের জায়গাটা আপনি চিন্তা করেন। এবং এই প্রতিশোধটা একেবারে ডক্টর মোহাম্মদ ইউনূস আমাদের সমাজের যে বিভাজনটা, এটি উনি চাইলে উনি এটাকে আরো কমিয়ে আনতে পারতেন, কিন্তু কমিয়ে না এনে তিনি এই সমাজটার মধ্যে যে ঘৃণাটা ছড়িয়ে দিয়ে গেলেন। আপনি ধানমন্ডি 32 নম্বর বলেন, আপনি বিভিন্ন জায়গায় বলেন, স্থাপনা বলেন, মুক্তিযুদ্ধ বলেন, এবং তিনি প্রথমে চেষ্টা করেছে বিএনপিকেও ল্যাং মারার জন্য, বিএনপিকেও তিনি চেষ্টা করেছেন বিএনপিকেও সাইড করার জন্য। যখন পারেনি তখন রিয়েলিটি তিনি অনুধাবন করেছেন যে এই অবস্থায় বিএনপিকে মাইনাস করে এখানে কিছু করা যাবে না, কিন্তু তিনি চেষ্টা করেছেন জামাত সহ এদেরকে এস্টাবলিশ করার জন্য। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই, একটু প্রশাসনের রদবদল নিয়ে আপনার কাছ থেকে বুঝতে চাই। গতকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন জায়গায় প্রশাসনের কয়েকজনকে একযোগে বদলি, নির্বাচন কর্মকর্তা তাদেরকে বদলি করা হলো, এবং সিটি কর্পোরেশনের যে প্রশাসক তাদেরকেও নিয়োগ দেওয়া হলো। এখানে কি যোগ্যতার এবং মেধার যাচাই বাছাই করা হচ্ছে, নাকি দলীয় যারা আছে, দলীয় মনোভাব পোষণ করেন তাদেরকেই সুযোগ দেওয়া হচ্ছে? ধন্যবাদ। আমি এই প্রসঙ্গে নিশ্চয়ই আসবো, তার আগে সহ-আলোচকরা যেই বিষয়গুলো নিয়ে কথা বলে না, আমার দুটো পয়েন্ট আছে, একটু যুক্ত করে নিই। আপনি দেখুন যে গত 2 বছর অন্তর্বর্তীকালীন সরকারের আমলে 16ই ডিসেম্বরে কিন্তু আমাদের যে প্রচলিত সেনাবাহিনীর যে কুচকাওয়াজ হয়নি, সেটি হয়নি। এবার যে 21শে ফেব্রুয়ারি গেল, দেখেছেন সেখানে ডক্টর ইউনূস সাহেবকে ফুল দিতে দেখেননি। তার মানে কি, আপনি মাত্র দায়িত্ব থেকে গেলেন বা আছেন তো এখনো সেই সামনে, আপনাকে কেন আমরা 21শে ফেব্রুয়ারিতে পাই না, কেন 16 ডিসেম্বরে কখনো আপনাকে দেখা যায় না? কারণটা কি? এই যে ব্যাপারগুলো আপনি দেখুন যে এইগুলো কিন্তু খুব ছোটখাটো বিষয় না, এটা বলতে পারেন আপনার ব্যক্তিগত ইচ্ছা, আপনার ব্যক্তিগত পছন্দ। তো আপনার ব্যক্তিগত ইচ্ছা এবং পছন্দগুলো সবসময় কেন মুক্তিযুদ্ধ বা আমাদের ঐতিহ্য বিরোধী হয়? আপনি দেখুন যে এই আমাদের 32 নম্বর যে ভাঙার যে বিষয়টি সকলেই বললেন, এটা কি কেউ সমর্থন করতে পারে?
আপনার দেশের ইতিহাস, ঐতিহ্য, আপনার মুক্তিযুদ্ধের স্থাপনাগুলো যে কিভাবে ভাঙা হয়েছে, মাজারগুলো কিভাবে ভাঙা হয়েছে, কোথাও কি সরকারের কোনো রকম আমরা কার্যক্রম দেখেছি? ছায়ানটা এবং উদীচী কি দোষ করলো? এবং সেই জায়গাগুলোতে নিয়েও কিন্তু আমরা সারা রাত আমরা দেখলাম যে উপদেষ্টারা নির্বিকার। কাজেই এই জায়গাতে আমাদেরকে আরেকটু গভীরভাবে দৃষ্টি দিতে হবে যে এইবার যে নির্বাচনটি হয়ে গেল সেটা কিন্তু মুখোমুখি দুই পক্ষ দাঁড়িয়ে গেছিল। আপনার আওয়ামী লীগের অনুপস্থিতি তো একটা বড় সত্যই, কিন্তু এই অনুপস্থিতিটার সুযোগে অথবা এই অনুপস্থিত রেখে যে সাম্প্রদায়িক শক্তিকে, উগ্রবাদকে এখানে আশ্রয় দেওয়া হলো, তার বিপরীতে কি দাঁড় করানো হলো? বিপরীতে দাঁড় করানোটা বিএনপির সবচেয়ে বড় দোষ কি দেখানো হলো বিএনপি চাঁদাবাজ। তা বিএনপি চাঁদাবাজ যদি এটা তাদের দোষ হয়ে থাকে, গত 17 বছরে বিএনপি কি শুধু চাঁদাবাজি করলো? তার মানে গণতন্ত্রের হত্যা করতে হবে কারা? একটা সাম্প্রদায়িক উগ্রবাদী গোষ্ঠী, এবং তাদের কি ধর্ম ছাড়া তাদের আর কোনো আশ্রয় নাই। আমরা কি গণ অভ্যুত্থান করেছি বেহেশত পাওয়ার জন্য? আমরা তো রাষ্ট্রের কাছে গণতন্ত্র, বাক স্বাধীনতা চাই। সেই জায়গায় জামাত কি করলো? শরিয়া আইন করবে বলে আল জাজিরার সাথে ইন্টারভিউ দিল এবং বললো শীর্ষ নেতৃত্বে নারী যেতে পারবে না। তারা একজন নারীকেও মনোনয়ন দিল না। যে জুলাই সনদ নিয়ে তারা এত কথা বলে, সেই জুলাই সনদে যে আছে শতকরা 5 ভাগ নারীকে মনোনয়ন দিতে হবে, তারা কি সেই কথাটি রেখেছে? তারা যদি সেই কথাটি না রাখে, তাহলে এখন বিএনপি কোন কথা রাখবে না তারা এত কথা বলে কেন? অর্থাৎ নিজেদের বেলায় তারা 16 আনা, অন্যের ব্যাপারে তারা কথা বলবে। কাজেই এই বিষয়গুলো আপনি দেখুন যে আমাদের এবার কুড়িগ্রাম, সাতক্ষীরা, উত্তরবঙ্গের যেই জায়গাগুলো জেলা ধরে তারা আসন পেয়েছে, এবং শহরাঞ্চলেও কিন্তু যারা একটু দরিদ্র এলাকা তাদের আসন আমরা দেখেছি রংপুরে 6-6 পেয়েছে জামায়াত। কুড়িগ্রাম, গাইবান্ধা, সাতক্ষীরাতেও, চাঁপাইনবাবগঞ্জে 2-2, কুড়িগ্রামে 4-4, আপনার সাতক্ষীরাতে সব। এবং আপনি দেখুন যে এই আসনগুলোতে এদের যে গড় আয়, দরিদ্র এলাকা এবং আওয়ামী লীগের অপশাসন, কর্মসংস্থানের অভাব, দারিদ্রতা, এই সব বিষয়গুলো তারা সামনে নিয়ে এসেছে এবং এর চিকিৎসা হিসেবে দেখিয়েছে ধর্মীয় শাসন। ধর্মের যে একটা আশ্রয়, সেটা দিয়ে তারা মানুষকে ভোলানোর চেষ্টা করেছে এবং স্বর্গের যে অনন্ত সুখ সেটাও তারা দেওয়ার টিকিট বিক্রি করেছে। কাজে এত কিছু যখন আপনার সামনে এনে উপস্থিত করছে, আমাদের গণতান্ত্রিক দলগুলোকে কিন্তু এই রাজনীতিটাকে মোকাবিলা করতে হবে আগামী দিনে। এবং এই মোকাবিলা কিন্তু শুধু নির্বাচনের আগে 1 মাস 2 মাস হলে চলবে না। 5টি বছর তারা কিন্তু বাড়ি বাড়ি যায় এবং তারা এই 5-6 জনের বক্তব্য বসায়, এবং সেইটা আপনি শনিবার দিন ঢাকা শহরের অনেক জায়গায় গৃহকর্মী পাবেন না। কেন? কারণ শনিবারে তাদের একটা পাঠ চক্র হয়, তালিম বসে, সেখানে কিন্তু তারা ছুটি নেয় শুক্রবারে না, শনিবারে। এটা সারা বছর চলে। কাজে এই আদর্শবাদী যে রাজনীতিকে কিন্তু আপনার, তার এটা অধিকার, তাকে আপনি বলতে পারবেন এটা আপনি বন্ধ করো, জোর জুলুম করা যাবে না। আপনাকে তার বিপরীতে দাঁড় করাতে হবে আপনার বয়ান, আপনার গণতান্ত্রিক মূল্যবোধ, আপনার অসাম্প্রদায়িক রাজনীতি, আপনার ধর্ম নিরপেক্ষতা। এই সংবিধান যে মানছিল না এই অন্তর্বর্তীকালীন সরকার, তার সবচেয়ে বড় উদাহরণ তো সংবিধানের স্তম্ভ ধর্মনিরপেক্ষতা, সমাজতন্ত্র তারা ছুঁড়ে ফেলে দিয়েছে। ধর্মনিরপেক্ষতা ছুঁড়ে ফেলার জন্যই তো আপনি দেখুন যে একটা ঢাকার গাজীপুরে এক হিন্দু ভদ্রলোককে পুড়িয়ে মারা হলো, এবং আপনার যে সংখ্যালঘু নির্যাতন কিভাবে বেড়ে গেল। এই সবকিছু মিলেই যেটা প্রধানমন্ত্রী বলেছেন, এই রাষ্ট্র সকল ধর্ম মতের প্রত্যেকের, বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী। আমরা কিন্তু সমসাময়িক কালে আমাদের কোনো রাষ্ট্রপ্রধানের কাছ থেকে এতখানি গণতান্ত্রিক কথা আমরা শুনিনি। কাজেই এটা আমাদের পাওয়া। আমরা মনে করি 24-এর গণ অভ্যুত্থানের ধারাবাহিকতাতে তিনি এই কথাটি বলেছেন যে বিশ্বাসী অবিশ্বাসী সংশয়ী পর্যন্ত সমান অধিকারে থাকবেন। কাজেই এই যে মূল্যবোধ, এইটারই ধারাবাহিকতা আপনার এতে আসি। প্রশাসনের যে রদবদল, নিশ্চয়ই সরকারের একটা হোমওয়ার্ক আছে। বিএনপি সরকার তো এসে জামাত কিংবা আওয়ামী লীগের সরকার এখানে বন্দোবস্ত করবে না, তারা তো বিএনপির প্রশাসন তাদের মতো করে করবে। এইটুকু কিন্তু দলীয় লোকজন, আমরা তো অতীতে দেখেছি যে দলীয় লোকজন বসে এক ধরনের স্বৈরাচারের মনোভাব কিন্তু তৈরি হয়েছিল সেই সময় সরকারের। অবশ্যই, এবং এইটা নিশ্চয়ই আগে মাত্র 5-7 দিনের একটি সরকারকে আমরা বলতে পারি না যে আপনি স্বৈরাচারী। এটা যদি দলীয়
লোকজন বসায় তাহলে তো সেই মনোভাব অথবা যে কিন্তু সরকারের আইনের যে পক্ষ থেকে শাসন কিন্তু এটা সেটি তো- বলা হয়েছে যে যার যার যোগ্যতা অনুযায়ী আমরা নিয়োগ দেব এবং সেটা কোন দলকে কোন দল করে সেটা দেখা যাবে না, এই কথা কিন্তু বলা হয়েছে। আমরা অপেক্ষা করি এবং আমরা যদি দেখি যে এরকম কোনো কাজ করছে নিশ্চয়ই আমরা কথা বলবো। আপনি যদি কোনো প্রমাণ পাওয়া যায় যে দলীয়করণ করা হচ্ছে, মিডিয়া কেন কোথাও কি কেউ কাউকে ছেড়ে দেবে? 24-এর গণ অভ্যুত্থানের পর আর কি আপনার মনে হয় কেউ ইচ্ছা মতো শাসন করবেন? দেশে কি হেলিকপ্টার একটাই ছিল বা আছে? দেশে কি আরো হেলিকপ্টার আছে? অবশ্যই আছে। জি আমি একটু ধন্যবাদ। যুক্ত করতে চাই। জি প্লিজ। 5ই আগস্ট গণ অভ্যুত্থানটা হলো, সাথে সাথে কি নির্বাচন হয়েছিল? না। ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে ভিসি পদত্যাগ করলেন তিনি কোন মতাদর্শের? জামাত মতাদর্শের। 12টা পাবলিক বিশ্ববিদ্যালয়ে জামাতের লোকজন গেল, জামাত কি পাওয়ারে এসেছে? না। তাহলে গণ অভ্যুত্থানের পরে জামাত পাওয়ারে না এলেও তার মতাদর্শের ভিসিদেরকে সে বিভিন্ন জায়গায় প্রতিষ্ঠিত করেছে। তাহলে নির্বাচনের মধ্য দিয়ে পাওয়ারে এসে বিএনপি কেন জামাতের লোক বা এনসিপির লোককে প্রমোট করবে? জামাত এই কথাটা কেন বলে? আপনি গণ অভ্যুত্থানের পরে জামাত কি অন্য দলের কেউকে প্রমোট করেছে? না। দলীয়করণে তো যদি করা হয় তাহলে তো সেই আমি 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 ওই জায়গাটা সিস্টেমটা ভেঙে আসছি। যায়। আমি ওই জায়গাটা আসছি। জি প্লিজ। আপনি জামাত অথবা এনসিপি নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের শফিক সাহেবের ভাইকে নিয়োগ দেওয়া হয়েছিল না? ভবিষ্যৎ হোক নিরাপদ, বিনিয়োগ হোক বিশ্বস্ত, আর আমার পছন্দ সল্ট বে। Welcome to Salt Bay. জি প্রধান উপদেষ্টা প্রেস উইংয়ের শফিক সাহেবের ভাইকে কিসের ভিত্তিতে তাকে দেওয়া হয়েছিল? ঢাকায় যে এজাজ সাহেবকে দিলেন, এজাজ সাহেবের বিরুদ্ধে এখন দুর্নীতির অভিযোগ, তিনি পালিয়ে বেড়াচ্ছেন, তার বিদেশে যাওয়া নিষেধাজ্ঞা। আপনি নিরপেক্ষ লোক তো নিয়ে এসেছিলেন। আপনি বলতে আমি সরকারকে বুঝাচ্ছি আর কি। আমি এই প্রশ্নটা তুলব, দলীয় লোকজনকে কেন দিচ্ছেন? আপনার মাত্র একটা সরকার দায়িত্ব নিয়েছে, এখন এটা আমলাদের হাতে থাকলে আমলাদের কাছে আপনি পাবেন না যেতে। একজন সরকারি কর্মকর্তা যখন সিটি কর্পোরেশনের দায়িত্ব নেয় তিনি অফিস টাইম ধরে আসেন, কিন্তু আমি নিশ্চিত হয়ে আপনাকে বলতে পারি খুলনার মঞ্জু সাহেব, তিনি তার দরজা কখনো বন্ধ হয় না, সারা দিন সারা রাত তার বাড়িতে গিয়ে আপনি যে কোনো কিছু তাকে অভিযোগটা জানাতে পারেন, তার একটা সুবিধা নিতে পারেন। তো এটি চলুক, কিন্তু আমাদের খেয়াল রাখতে হবে স্বল্প সময়ের মধ্যে যাতে আমরা নির্বাচনটা করতে পারি। আমাদের জাতীয় নির্বাচনটা 12ই ফেব্রুয়ারি কেন হলো? পেছানো গেল না কেন? পেছানো গেল না কারণ হচ্ছে রোজা, ঈদ, বর্ষার সিজন। তো এই কারণে জাতীয় নির্বাচন করা গেল না। তাহলে এখন আমরা কেন বলছি যে স্থানীয় সরকার নির্বাচনটা এখন করা যেত? আমাদের মধ্যে একটা প্রবণতা হলো যে কোনো কিছুকে বিতর্কিত করা, বিতর্ক করা, প্রশ্ন তোলার এক ধরনের ফ্যাশন আমাদের মধ্যে। জামাত যে বলছে নির্দলীয় লোকজন, আচ্ছা তারা কি নির্দলীয় লোকজনকে মনোনয়ন দিয়েছিল? বিশ্ববিদ্যালয়গুলোতে তারা বসিয়েছিল। এনসিপি যে বলছে এনসিপি ভাগাভাগি নেয়নি, মন্ত্রিত্বর ভাগাভাগি নেয়নি। আমেরিকা যখন গেছে তখন তো তারা রেজিস্ট্রেশনও পায়নি রাজনৈতিক দল হিসাবে, তারা সুবিধা নিয়েছে না। এখন এসে বলছে বিএনপি নিয়ে যাচ্ছে। আরে ক্ষমতায় বসেছে বিএনপি, ম্যান্ডেট পেয়েছে বিএনপি, তো সিটি কর্পোরেশনে কি জামাতের লোকজনকে বসাবে নাকি? এই বিষয়ে আমি একটু আমি আসবো আপনার কাছে, আমি আরো একবার আসবো আপনার কাছে। জি জনাব পাপিয়া, একটু আসতে চাই আপনার কাছে যে বাংলাদেশ জামায়াতে ইসলামী সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরোয়ার বলেছেন নির্বাচন পরবর্তী যদি সহিংসতা শুরু হয়েছে তা অবিলম্বে বন্ধ না হলে আরেকটি গণঅভ্যুত্থানের সাক্ষী হতে পারে বাংলাদেশ। কিছু হলেই 5 আগস্টের হুমকি, কিছু হলে গণঅভ্যুত্থানের হুমকি কেন দেওয়া হচ্ছে? এরা 71-এ মুক্তিযুদ্ধ করেনি। এরা 86 সালে যখন ছাত্র জনতা আন্দোলন করছে এরশাদ সাহেবের বিরুদ্ধে, তখন 86 পার্লামেন্টে জামাত গেছে। এই জামাত যখন ভারতে হয় তখন তারা ওই জামাত ইসলাম হিন্দ বলেই হয়েছে, আবার জামাত ইসলাম পাকিস্তান বলে হয়েছে, আবার বাংলাদেশের বিরোধিতা করে জামাত ইসলাম বাংলাদেশ বলে হয়েছে। তাহলে এরা ট্যাগ পরিবর্তন করার যে ব্যাপারটা, এটা ঐতিহাসিকভাবে একটা ব্যাপার। এরা যখন মানুষের কাছে যাচ্ছে কি বলছে, আওয়ামী লীগকেও দেখলেন, জামাতকে, জাতীয় পার্টিকেও দেখলেন, বিএনপিকেও দেখলেন, একবার আমাদেরকে দেখেন। হাত ধরে পা ধরে টাকা দিয়ে, বিরিয়ানির প্যাকেট দিয়ে, বোরখা দিয়ে, কোরআন দিয়ে, এই হচ্ছে গ্রামে গ্রামে যে মানুষের, সাধারণ মানুষ, অশিক্ষিত নিরীহ মানুষের কাছে তাদের হচ্ছে এটা আপিল যে একবার আমাদেরকে দেখেন। এখন একবার আমাদেরকে দেখেন, 86-তে তো দেখছে, তারপরে 2001-এ মন্ত্রী ছিল তাও দেখছে। তো দুটা মন্ত্রীর বিরুদ্ধেই, আমাদের বিরুদ্ধে যেমন 1/11-তে মামলা হয়েছে, তাদের বিরুদ্ধে কিন্তু 1/11-তে মামলা হয়েছে। মাওলানা সোবানের বিরুদ্ধে তার ব্যক্তিগত ক্লিনিক আলামানার টিন উদ্ধার হয়েছে পর্যন্ত।
এরকমও দেখা গেছে। মিজান সাহেবের বাসা থেকে টিন উদ্ধার হয়েছে, এটাও কিন্তু দেখা গেছে। এবং দেলোয়ার হোসেন সাহেব জাকাত ফান্ডের টাকা তসরুপ করছে এবং তার ওখানকার একটা এলাকায় শত শত কোটি টাকার কোনো হিসাব নাই, এই মামলা কিন্তু 11-11 হয়েছে। কিন্তু তারা একটা এমন ভাব মানুষের কাছে ক্রিয়েট করে, তাতে সহি তারা উলিয়া আল্লাহ নাইবে এসেছে দাঁড়িপাল্লাকে জিতানোর জন্য। আল্লাহ এবং নড়ে চড়ে বসেছে, আল্লাহ নড়ে চড়ে বসেছে। এবং 72 জামাতকে যদি ভোট দেন, 72 কাতারের জায়গায় 73 কাতারে আপনি পাবেন। আপনি পরকালে যে একটাই হচ্ছে পাবেন, সেটা দাঁড়িপাল্লা। তো আল্লাহর পরিমাপ যন্ত্র আর জামাত ইসলামের এই মানে ঢেলা পরিমাণ যত একদিকে ঢেলে গেছে, একদিকে উঁচা হয়ে আছে, বিভিন্ন রং বেরঙের, এটা তো এক হলো না। এখন এইখানে আপনি যে প্রশ্নটা করলেন যে কেন তারা 5 আগস্ট এবং গণঅভ্যুত্থানের হুমকি দেন, হুমকি তারা এই কারণেই দেয় যে তারা তো আসলে বাংলাদেশকে শান্তিতে থাকতে দেবে না এবং কোনো সরকারকে স্থিতিশীল হতে দেবে না। তারা দেখেন আওয়ামী লীগের সাথে এই মুহূর্তে দরকার তত্ত্বাবধায়ক সরকারে গেছে, আবার ফুটটুস করে এসে বিএনপির সাথে 2001 সালে মন্ত্রিত্বের ভাগ নিছে। বিএনপি যখন 11-11 প্রবলেমে পড়ছে, তখন তারা ডিজিডিএফ এর সাথে একত্রিত হয়ে বিএনপির বিরুদ্ধে মামলা দিছে, আমার নামে মামলা দিছে। আমাকে তৎকালীন সময়ে এই জামাতে নায়েবে আমি লতিফুর রহমান নিজে হচ্ছে কোর্টে যে পিপি ওবায়দুল সাহেবকে বলে 5 বছরের জেল পর্যন্ত আমাকে দিছে এই এরাই। তো এখন এরাই আন্দোলনের ভয়টা দেখায় জুজুবুড়ির ভয় দেখাতে চায়, দেখায় মনে করে সরকারের কাছে তারা কিছু আদায় করবে। আমি তো মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রীর একবারে উচিত যে জামাত যেখানে আছে ছেটে সাফ করুক। এই যে অন্তর্বর্তীকালীন সরকার আমাদের ডিএজি এজির ভিতর দিয়ে গেছে, অনেক বিচারকদের নিয়োগ দিয়ে গেছে, তারা ইসলামী ছাত্র শিবিরের ইসলামিক বিশ্ববিদ্যালয়ের নেতা, অথচ এইখানে ছদ্মবেশী হিসেবে একটা আইনজীবী ফোরামের ফর্ম ফিল আপ করে নিচ্ছে, করে তারা বিএনপির ভাব দেখায়। অ্যাটর্নি জেনারেল সাহেব যিনি ছিলেন এবং আসিফ নজরুল সাহেব, এদেরকে দিয়ে একটা বিচারকও নিয়োগ পর্যন্ত গেছে ইসলামী ছাত্র শিবিরের ক্যাডার, তারা বিএনপির খাতায় নাম লেখায়। এই বর্ণচোড়া তাদের অভ্যাসটা, আমি মানে বাংলাদেশের সকল রাজনৈতিক সংগঠনের কাছে আমার আবেদন যে জামাতের বর্ণ নিয়ে রাজনীতি করুক, আমাদের ভিতর না ঢোকাক। ভাই তো বললেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসির কথা, দেখেন যোগ্যতার 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা তার হচ্ছে বায়োডাটা, 18 পৃষ্ঠা 20 পৃষ্ঠা বায়োডাটার মানে সবচেয়ে বড় উত্তম তার দর্শনটা কি, যে চোর চুরি করো, ভোট চুরি করো, যদি না পারো ধরা। তো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চুরিও করলো, ধরাও খেলো। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসি সে চাঁপাইনবাবগঞ্জে যে জামাত ইসলামের সাথে জায়গা কিনছে ক্লিনিক করার, যেই ক্লিনিকটা বর্তমান নির্বাচনে বিতর্কিত ক্লিনিক, বস্তা বস্তা টাকা ওই ক্লিনিকে গেছে এবং ওই ক্লিনিক থেকে বরাদ্দ হয়েছে, এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ভিসিও জামাত। এখন আপনি এই প্রশাসন তোমার জামাতকে সরালে বলছে বিএনপিকরণ করা হচ্ছে। মাননীয় প্রধানমন্ত্রীর যে দৃষ্টিভঙ্গিটা, এটা আমি একবার স্পষ্ট যে বিএনপির চেয়ারে কোনো প্রশাসক যদি বসাইছেন যাদেরকে এক চুলে দিক ওদিক যদি করে, তাহলে তাদের কিন্তু উনি ছাড়বে না, এক। আর দ্বিতীয়ত দলীয় প্রশাসক নিয়োগ দিয়েও নিরপেক্ষ, নিউট্রাল, স্বচ্ছ, বিশ্বাসযোগ্য নির্বাচন যে করা যায়, এটা উনি প্রমাণ করবেন বলে আমি দৃঢ়ভাবে আশা রাখি। ধন্যবাদ আপনাকে। জনাব মাহবুব আজিজ, একটু আসতে চাই আপনার কাছে। আওয়ামী লীগের কার্যক্রম তো নিষিদ্ধ, কিন্তু একটি নিষিদ্ধ দলের মানে কার্যক্রম নিষিদ্ধ যে দলটি রয়েছে, তাদের কার্যালয় আমরা দেখেছি বিভিন্ন জায়গায় ভেঙে ফেলা হয়েছে, পাবলিক টয়লেট পর্যন্ত বানানো হয়েছে। তো গতকালকে ময়মনসিংহে আরও 2 জেলায় বিভিন্ন ব্যানারে ছাত্ররা এইসব কার্যক্রমে অংশ নেয়। একটি নিষিদ্ধ দলের কার্যালয় সেখানে ভেঙে তাদের পাবলিক টয়লেট বানাতে পারে কিনা? দেখুন, যে আমাদের যে একটা বিভাজিত রাজনৈতিক সংস্কৃতি, এটা তো আমাদের 54 বছরের ইতিহাসে সবচেয়ে বড় দুর্ভাগ্য যে আমরা একটা সহিষ্ণু গণতান্ত্রিক পরিবেশ পেলাম না, কখনোই পেলাম না। এই 24-এর গণঅভ্যুত্থানের পর আমাদের প্রত্যাশা ছিল যে একটা বড় ধরনের পরিবর্তন আসবে সবার মধ্যে, কিন্তু উল্টোটা হয়েছে। একদম একটা বড় ধরনের অসহিষ্ণুতা, অস্থিতিশীলতা, অস্থিরতা তৈরির চেষ্টা, কাউকে কোনোভাবে ধীরস্থিরভাবে কিছুটা বসে ভেবে যে একটা সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আমরা উদ্যোগী হতে দেখলাম না। এই যে আপনি প্রশাসন নিয়ে যে কথাটা, বিএনপি জয়ী হয়ে জামাতের প্রত্যাশা পূরণ করবে নাকি আমার প্রত্যাশা পূরণ করবে?
নাকি নির্দলীয়? নির্দলীয় জিনিসটা কি? কেউ তো আসলে শেষ পর্যন্ত নির্দলীয় নয়। প্রত্যেকেরই তো এক ধরনের মতাদর্শ আছে। বিএনপি তো তার মতাদর্শ ভিত্তিক রাষ্ট্র পরিচালনা করবার চেষ্টা করবে, এবং এই জায়গাতেও দেখুন যে জামাত কথা বলতে শুরু করেছে দলীয়করণ। কোনো কিছু দুর্নীতি হবার আগেই কিন্তু তারা বলতেছে সন্ত্রাস ইত্যাদি শুরু হয়ে গেছে। কোথায় সন্ত্রাস দেখলেন, বা কোথায় চাঁদাবাজি হলো? চাঁদাবাজির জিনিসটা তো বাংলাদেশে বরাবরই রয়ে গেছে। সেটা হঠাৎ করে একটা দলের উপরে পুরোটা চাপিয়ে দিয়ে আমি আপনি মিলে হাস্য তামাশা করবো, সেটাও তো এক ধরনের অযৌক্তিক আচরণ। আসলে বিষয়টা হচ্ছে যে এই জায়গায় আমরা মনে করি যে আমি কখন ভালো থাকবো, আমার প্রতিদ্বন্দ্বী যদি না থাকে। এখন ফুটবল খেলতে নেমেছি, মেসির সাথে খেলবো না মাহবুবাজিদের সাথে খেলবো? নিশ্চয়ই মাহবুবাজিদের সাথে খেলবো। ফুটবল খেলতে তার তো গোল দিতে পারবেন আপনি বেশি। তো মেসির মতো প্লেয়ার না থাকলে তো সুবিধা, আওয়ামী লীগের মতো একটা বড় রাজনৈতিক দল না থাকলে কাদের সুবিধা আপনি দেখুন। তো সেই জায়গাতে আজকে হোক কালকে হোক আপনার এই সিদ্ধান্তে তো আসতেই হবে যে কোন প্রক্রিয়া, রিকনসিলিয়েশন বলুন বা অন্তর্ভুক্তিমূলক সমাজ বলুন, কিভাবে। এবং সেটা কিন্তু স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন যে আমরা 5ই আগস্টের পরে সবগুলো যেই জেল জুলুমের যে বিষয়গুলো এসেছে, মামলা, এগুলো তারা বিচার বিবেচনা করবেন। এই কথাও আমাদের ভুললে চলবে না যে প্রতিহিংসার রাজনীতি শুধু 24-এর পরেই হয়েছে। এই প্রতিহিংসার রাজনীতি কিন্তু আওয়ামী লীগ অনেক বেশি করেছে। কাজে এইগুলা তাদেরকেও বুঝতে হবে। একেবারেই অনুতাপহীন যে আচরণ আওয়ামী লীগের নেতৃবৃন্দের, এই বিষয়ে তাদের ভাবতে হবে। 24-এর ঘটনা কিন্তু আমাদের চোখের সামনেই ঘটেছে, রক্তাক্ত ঘটনাগুলো ঘটেছে। কাজেই সবাইকেই এক ধরনের আত্মজিজ্ঞাসার সামনে আমাদের দাঁড়াতে হবে যে কি হয়েছিল, কেন হয়েছিল, এবং ওই জায়গায় বিচারের আওতায় আসতে হবে। এবং সব জায়গায় যদি সেই অহংকারী দাপুটে কথাবার্তা থাকে, আপনাকে কিন্তু আবার সেই ঘুরে ফিরে এক জায়গাতেই আপনাকে পৌঁছাতে হবে। কাজেই আমাদের কিন্তু এক ধরনের সহনশীল আচরণ করতে হবে প্রত্যেকের সাথে। আমাদের তরুণদের যেমন আচরণ করতে হবে, আমাদের প্রবীণদেরও সেই আচরণের ধারাবাহিকতা রাখতে হবে। এবং অবশ্যই রাজনৈতিক সংস্কৃতিতে আমাদের এক ধরনের রুচিশীল সংস্কৃতি মনে আচরণ করতে হবে। আপনার যেই ধরনের বাক্য আমরা শুনি, যেই ধরনের উচ্চারণ এবং শব্দ আমরা গালিগালাজ শুনি, এগুলো রাজনৈতিক সংস্কৃতির সাথে যায় না। আমাদেরকে এই ইনকিলাব, জিন্দেগি, জান জবান, কি বলে, এই সমস্ত শব্দ থেকে ফেরত আসতে হবে। কারণ এইগুলো ইনকিলাব চর্চার সময় এখন নয়। হঠাৎ করে শব্দ আপনি চাপিয়ে দিতে পারেন না। আমাদের যে বিবর্তন নাকি আগ্রাসন, আপনি দেখুন যে বিবর্তন তো হবেই। ভাষা যখন সক্রিয় থাকে, জীবন্ত একটা ভাষার বিবর্তন স্বাভাবিক। আমাদের বাংলা ভাষায় কি শব্দ আসেনি? তখন কে এই বিতর্ক হয়েছে? কিন্তু আপনি 21শে ফেব্রুয়ারিতে আমরা তখন শোকাকুল একটি গান শুনে অভ্যস্ত, আশৈশব, আমার ভাইয়ের রক্তে রাঙানো, এই গানের কোনো তুলনা হয়? সেই জায়গায় আমরা শুনছি ইনকিলাব জিন্দাবাদ, ইনকিলাব জিন্দাবাদ দিয়ে আমি রুমিন ফারহানাকে ফুল দিতে দেব না। কেন আমরা রুমিন ফারহানাকে ফুল দিতে দেব না? তিনি স্বতন্ত্র এমপি হয়েছেন বলে। এই সহিষ্ণুতা কিন্তু বিএনপির মধ্যে আসতে হবে। বাবা তো একজন ভাষা সৈনিক। হ্যাঁ, বাবা যদি ভাষা সৈনিক না হন, তারপরেও তাকে ফুল দিতে হবে। আপনি একজন জয়ী এমপি বা পরাজিত এমপি যিনি হন না কেন, আপনি জয়ী হয়েছেন বলে এই দেশ আপনার হয়ে যায় নাই। বিএনপিকে সেটাও মনে রাখতে হবে। এবং এই জায়গায় আপনি দেখুন যে এই ইনকিলাব জিন্দাবাদ যারা বলছে, তারা কিন্তু এই তারস্বরে চিৎকারের সাথে সাথে আরো অনেক শব্দ বলছে যেগুলো বাংলা নয়। আপনি কেন বাংলার মধ্যে জোর করে এই শব্দগুলো আনবেন? যা স্বাভাবিকভাবে আসবে সেগুলো আসুক। আপনি বাংলাদেশ জিন্দাবাদ বা জয় বাংলা বলতে কি আপনাদের সমস্যা হয়? এবং যদি সমস্যা হয় তাহলে অবশ্যই ভাবনার বিষয় আছে। কাজে এই শব্দগুলো কিন্তু হঠাৎ করে আসেনি, আচমকা আসেনি। আপনাদের পাকিস্তান প্রীতি এর মধ্যে রয়ে আছে, পরিকল্পিতভাবে একটা বিষয়। এবং এই পরিকল্পনা মানুষের কাছে ধরা পড়েছে বলেই পুরো বাংলাদেশ কিন্তু 12ই ফেব্রুয়ারিতে সাম্প্রদায়িকতার বিরুদ্ধে দাঁড়িয়ে গেছে। এই বিপুল জয় বিএনপির এই সকল অসাম্প্রদায়িক শক্তি কিন্তু এখানে যুক্ত হয়েছে। কাজে এই ধর্মনিরপেক্ষ অসাম্প্রদায়িক বাংলাদেশ আমাদের গড়ে তুলতে হবে। যে আমি একটু জানতে চাচ্ছিলাম যে কার্যক্রম নিষিদ্ধ থাকতেই পারে একটি দলের, পরবর্তীতে হয়তো তারা প্রমাণ করে হয়তো আবার কার্যক্রমে ফিরতে পারবেন, কিন্তু তাদের কার্যালয় ভেঙে পাবলিক টয়লেট বানিয়ে দেয়, এটা এগুলো তো মব সন্ত্রাস। এবং আমাদের মনে হয় যে যেহেতু মাত্র সরকার দায়িত্বে এলো, সেটা শুধু আওয়ামী লীগ কেন, কোনো দলেরই আরেকজন গিয়ে, আমি তো আইনের শাসন হাতে নিতে পারি না। এবং এটা কিন্তু মির্জা ফখরুল সাহেব বলেছেন যে কার্যক্রম যেহেতু আইনিভাবে স্থগিত আছে, সেটা হঠাৎ করে তো এইভাবেই হবে না, সেটা আইনের প্রক্রিয়াতেই কিছু রিকনসিলিয়েশন করতে হবে। এবং সেটাও আবার আরেক দল গিয়ে সেখানে ভেঙে পাবলিক টয়লেট বানিয়ে ফেলবে, এটাও বা কিরকম কথা? এবং এই জায়গাতেই আপনার আইনের শাসন আনতে হবে। এবং অবশ্যই বিএনপির যে এরকম বডি ল্যাঙ্গুয়েজ আমরা দেখতে পাচ্ছি, মব সন্ত্রাস
অবশ্যই চিরতরে বন্ধ হবে। ধন্যবাদ আপনাকে। জনাব শরীফুজ্জামান শরীফ, আপনার কাছে একটু আসতে চাই, আইনের শাসন প্রতিষ্ঠা করতে পারবে কিনা বিএনপি, কি মনে হয় আপনার? ধন্যবাদ। এটি ইচ্ছার উপরে নির্ভর করে, আন্তরিকতার উপরে নির্ভর করে। বিএনপি একটা রাজনৈতিক দল এবং তার সাংগঠনিক ক্যাপাসিটি, তার জনপ্রিয়তা কোনো জায়গা থেকেই তাকে চেষ্টা করলেই পেছনে ফেলে দেওয়া সম্ভব না। তার প্রতিদ্বন্দ্বী, তার প্রতিযোগী যারা আছে তারাও যদি চেষ্টা করে, কারণ বিএনপি ম্যান্ডেট পেয়েছে, মানুষ তাকে পাওয়ারে বসিয়েছে। নানা কারণে মানুষ বিরক্ত ছিল, শঙ্কিত ছিল, এবং গত কয়েকদিন ধরে আপনি কিন্তু দেখতে পাচ্ছেন যে মানুষের মধ্যে একটা স্বস্তি ফিরে এসেছে। বিএনপিকে এটিকে ওন করতে হবে। কিন্তু আমি মাহবুব ভাই যেভাবে বললেন, আমি অনেক সময় বলি, আপনাদের উপস্থিতিতেই বলি যে বিএনপির একটা চ্যালেঞ্জ আছে। সেই চ্যালেঞ্জটা হচ্ছে বিএনপিকে নিয়ন্ত্রণ করতে হবে। গতকালকে দেখছেন জিয়া পরিষদের নামে বিভিন্ন জায়গায় ব্যাংকগুলোতে চিঠি দেওয়া হচ্ছে, অমুককে অমুক পদে নিয়োগ দিতে হবে, বদলি করতে হবে। এই জিয়া পরিষদ এরা গত 15 বছর ছিল এটা কি এই না। পরিষদের কাজ কিনা? এই পরিষদের কাজ না। আমরা জানি যে আমাদের এখন যিনি প্রধানমন্ত্রী, তিনি রাজনীতিতে অনেকগুলো সংস্কৃতির পরিবর্তন আনার চেষ্টা করছেন, কিন্তু তার সাথে এই যে জিয়া পরিষদের অ্যাক্টিভিটি, অমুক তমুক অ্যাক্টিভিটি তার সাথে যায় না। এদের বিরুদ্ধে একেবারে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বিএনপি আইনের শাসন হ্যাঁ চাইলে পারবে, আমি যেটা বললাম যে সেই ক্যাপাসিটি তার আছে, কিন্তু কখনো কখনো রাজনৈতিক কারণে আমরা সেই প্রত্যাশাটা অনেক জায়গায় পূরণ হতে দেখি না। জুলাইয়ের ভেতর থেকে আমাদের যে সংস্কৃতির পরিবর্তন হয়েছে, আমাদের যে তাগিদটা তৈরি হয়েছে, আমি আশা করব বিএনপি সেই প্রয়োজনীয়তাটা অনুধাবন করবে। মানুষের যে রুচির যে পরিবর্তন এসেছে, ভাবনার পরিবর্তন এসেছে, এটি যদি এর ভেতর থেকে পুরো বিএনপি যদি শিক্ষা গ্রহণ না করে, একমাত্র তারেক রহমান সাহেব একা তিনি চাইলেই পরিবর্তন করতে পারবেন না। তার এই প্রচেষ্টার সঙ্গে পুরো বিএনপিকে একত্রিত হতে হবে। প্রশাসনের মধ্যে বিএনপির মতাদর্শের বাইরে অনেক মানুষ আছে, তারা পদে পদে এক ধরনের প্রতিবন্ধকতা তৈরি করার চেষ্টা করবে। আওয়ামী লীগের লুঙ্গির ভেতরে যেমনিভাবে অন্য মতাদর্শের লোক ছিল, আপনার কি মনে হয় যে বিএনপির লুঙ্গির নিচে এদের কেউ নাই? অবশ্যই আছে। তারাও যখন সুযোগ পাবে তখন স্যাবোটাজ করবে, অথবা তারা এই ধরনের এমন কিছু কাজ করবে, অথবা বিএনপির মধ্যের যে সুযোগ সন্ধানীরা আছে তাদেরকে প্ররোচিত করে এমন কতগুলো কাজ করবে, পুরো দলটা একটা প্রশ্নের মুখে পড়বে, বিপর্যয়ের মুখে পড়বে। আমরা গণঅভ্যুত্থানের ভেতর থেকে যে সরকারটা, আমরা একটা স্থিতিশীলতা চাই। আপনি এখান থেকে বেরিয়ে যে কোনো মানুষের কাছে জিজ্ঞেস করবেন, একজন শ্রমজীবী মানুষকে, গরিব মানুষকে, কেউ বলবে না যে আমাকে আধা কেজি ছোলা কিনে দিয়ে যান, আমাকে 1 কেজি পেঁয়াজ কিনে দিয়ে যান। প্রত্যেকেই বলে আমি যে কাজটা করি আমি যাতে শান্তিতে করতে পারি, আমি ভ্যান চালাই আমি যেন বাড়িতে যেতে পারি, আমার মেয়েটা যেন স্কুল থেকে ফিরতে পারে। আমরা এই ধরনের একটা স্থিতিশীল সরকার চাই। আওয়ামী লীগের মধ্যে, তাদের মধ্যে অনুতাপ আসুক, তাদের মধ্যে এখন পর্যন্ত কেউ মনে করছে না যে তারা ভুল করেছে, তাদের একটা অংশ অন্যায় করেছে। তারা মনে করে যে সবাই মিলে ষড়যন্ত্র করে আমাদেরকে তাড়িয়ে দিয়েছে। না, তাদের মধ্যে অনেক ঘটনা ঘটেছে। এই যে বিচার নিয়ে আমরা বিচারটা চেয়েছিলাম, গতকালকে তাজুল ইসলাম পদত্যাগ করেছে, আপনি সঙ্গে সঙ্গে তার যে কলিগ ছিল এতদিন, তারা অভিযোগ করছে যে এখানে বিচার কেনাবেচা হয়েছে। যে জামাত যে বলে এই বিচারও, মানে বিচারটা তো জামাত কন্ট্রোল করছিল, এই যে ট্রাইব্যুনালটা এটা জামাতের লোকজনকে সে বসিয়েছে। গতকালকেই খবর বেরিয়েছে যে এখানে আদান প্রদান হয়েছে। আমি সেটি বাদ দিলাম, আমি একটা ঘটনা বললে আমি শেষ করে দিব, আপনি বুঝতে পারবেন যে আপনি শেখ হাসিনা, আপনি তাকে হুকুমের আসামি করছেন কেন? তিনি বন্দুক নিয়ে গুলি করেছে, এটা আমরা কেউ বলছি না। আমরা বলছি যে তিনি যেহেতু সরকার প্রধান ছিলেন, সুতরাং রেসপন্সিবিলিটি অবশ্যই তার। স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান কামাল, তিনি বন্দুক নিয়ে গুলি করতে নামেননি, কিন্তু তার একটা রেসপন্সিবিলিটি আছে এখানে। তিনি নিয়ন্ত্রণ করতে পারেননি কেন? অথবা যে কোনো কারণেই হোক। কিন্তু আপনি পুলিশের আইজি ওই সময়ে যিনি ছিলেন তাকে আপনি রাজসাক্ষী করলেন। আপনি সাক্ষী, আসামি কাকে করছেন? আপনি লালবাগ থানার কনস্টেবলকে করে তাকে ফাঁসি দিচ্ছেন। কিন্তু পুলিশের আইজি তিনি রাজসাক্ষী হবে। আচ্ছা, এই যে উপরে যে দুজনের কথা বললাম,
তারা যদি অভিযুক্ত হয় হুকুমের আসামি হিসাবে, তাহলে পুলিশের সর্বোচ্চ ব্যক্তি তিনি কেন আসামি হবেন না? তাকে আপনি রাজসাক্ষী করে তাকে নিষ্কৃতি দিচ্ছেন। আমি তো পরিষ্কার মনে করি এখানে একটা বড় আর্থিক লেনদেনের বিনিময়ে আপনি এই কাজটি করেছেন। আপনি একজন কনস্টেবলকে এইটার জন্য ডেকে নিয়ে এসে ফাঁসি দিচ্ছেন, বিচার করছেন। হ্যাঁ, সে অপরাধী হলে অবশ্যই বিচার করবেন, কিন্তু ABCD এর ভেতর থেকে আপনি শুধু সি কে নিষ্কৃতি দিচ্ছেন, বাকিদেরকে আসামি করছেন। তার অর্থ হলো এখানে টাকার বিনিময়ে বিচার এবং চুজ অ্যান্ড পিক, যাকে খুশি তাকে নিয়ে আসো, যাকে খুশি তাকে বিচার করো। আমি মনে করি যে আনিস আলমগীরকে প্রতিহিংসা পরায়ণের জায়গা থেকে তাকে জেলে আটকে রাখা হয়েছে। শাহরিয়ার কবিরকে প্রতিশোধের জায়গা থেকে তাকে জেলে বন্দি করে রাখা হয়েছে। তারা বেরিয়ে আসবেন। যে মানুষগুলো অপরাধ করেছে তাদেরকে জেলে আটকে রাখা যাবে না, তাদেরকে ছাড় দিতে হবে, ছেড়ে দিতে হবে। আমরা পরিবর্তনটা কাজে লাগাতে চাই। ধন্যবাদ আপনাকে জনাব আসিফ আশরাফ পাপিয়া। একটু আসতে চাই, শেষ পর্যায়ে চলে এসেছি আমরা। 12 ফেব্রুয়ারির পরে বাংলাদেশকে কেমন দেখতে চেয়েছিলেন আর এখন কেমন দেখছেন, একটু ছোট করে জানতে চাই। আমি বাংলাদেশকে যেমন দুর্নীতি দুর্বৃত্তায়নের বিরুদ্ধে একটি বাংলাদেশকে দেখতে চেয়েছিলাম। তো মাননীয় প্রধানমন্ত্রীকে আমি প্রথমেই ধন্যবাদ দিই যে উনি দুর্নীতি দুর্বৃত্তায়নের বিপক্ষে অবস্থানটা খুব শক্ত এবং ভালোভাবে নিয়েছেন। তারপর আরেকটা জিনিস উনি বলেছেন যে রোজার পরে আমি দল পুনর্গঠন করব। দল পুনর্গঠনে ছাত্রদল, ছাত্র সংগঠন ওই শিক্ষা প্রতিষ্ঠানে আসতে হবে। ফ্যাসিলিটিস ডিপার্টমেন্ট কিংবা LGRD ডিপার্টমেন্টে ছাত্র সংগঠনে কিংবা ছাত্র দলের কোনো কাজ কিন্তু নাই। মহিলা দলকে মাঠে মাঠে মহিলাদেরকে পুনর্গঠিত করতে হবে, তাদের কাজ কিন্তু মহিলা বিষয়ক মন্ত্রণালয়ের ভিতর নাই। আপনি স্বেচ্ছাসেবক দল বলেন আর এই যে জিয়া পরিষদ যেগুলো বললেন, এগুলো শুধু 15 বছর তো কোনো অবস্থানই নাই, কোনো ভূমিকাই নাই। এখন দল ক্ষমতায় আসছে, এখন বিভিন্ন প্যাডে দিয়ে যেগুলো যদি কেউ করে থাকে উনি কঠোর হস্তে এগুলো দমন করবেন। আমি দৃঢ়ভাবে আশা করি যে উনি এটা করবেনই। তাহলে আমাদের সকলের প্রত্যাশিত বাংলাদেশ মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের মাধ্যম দিয়ে যদি মানুষের প্রত্যাশা পূরণ হয়, তো তখন এখানে কিন্তু শুধু ওই দলবাজি, অমুক দলকে দিল কেন, তমুক দলকে দিল কেন, এগুলো বলে তো হবে না। জামাত ইসলাম যেগুলোতে জিতেছে, DC থেকে SP থেকে DIG থেকে সমস্ত প্রশাসনিক কর্মকর্তা জামাত ইসলামের সেট আপ করে তারা নিছে। তো তারা যেহেতু এটা বোঝে যে তাদের সেট আপে তারা ছাড়া নিরপেক্ষভাবে তারা আসতে পারবে না, যার কারণে তারা সবসময় আমাদের ট্যাগ লাগায় যে এখন আমরা দলীয়করণ করছি, আমরা চাঁদাবাজি করছি, অমক করছি, তমক করছি, 717। তো যাদের গঠনতন্ত্রতে চাঁদাবাজি এলাও, তারা অন্যকে চাঁদাবাজি বলা ঠিক না। কিন্তু আপনাদের একজন মন্ত্রী তো বলেছেন যে সমঝোতার ভিত্তিতে যদি কিছু নেওয়া হয় তাহলে সেটি চাঁদা নয়। পরিবহন সেক্টরের কথা বক্তব্যটা সে একভাবে বলেছে কি আরেকবার, আমি এইটা নিয়ে আমি করতে চাচ্ছি, কিছু বলতে চাচ্ছি না। কারণ হয় কি যে কিভাবে বললো আর কিভাবে আসলো, এটাও একটা ব্যাপার। আর তারপরে এইটা নিয়ে বিভিন্ন জন বিভিন্ন মন্তব্য, নেগেটিভ পজিটিভ দুই সাইডই আছে। চাঁদাই, ঘুষ ঘুষি, সে সমঝোতার ভিত্তিতেই হোক, আপোষের ভিত্তিতেই হোক। আর আপনার কাজ করে দিব বলে আমি যে টাকাটা নিলাম, যে ব্রোকারি দালালি, এই সচিবালয়ের বারান্দায় দল বদলায়, সরকার বদলায়, দালাল কিন্তু বদলায় না। ওই একই ব্যক্তিকে সব সরকারের আমলেই দেখবেন সচিবালয়ের বারান্দায় ঘোরাঘুরি করতে। তো এটাও নিঃসন্দেহে মাননীয় প্রধানমন্ত্রী কঠোর হস্তে দমন করবেন। এবং উনি ফুল নিতে দেয়নি কাউকে, ইফতার পার্টিতে যেতে দেয়নি। এই যে একবারে পিচ দৌড়ানো, যে তৈল মর্দন করা যেটা এবং তেলবাজির যেটা, এই 15 দিনে তো এটা আপনারা দেখেননি এই সরকার গঠনের পরে। অতএব এটা আমাদের ভালোটাকে ভালো বলতে হবে, এই ভালোটা যাতে আরো ভালো হয় এই প্রত্যাশা আমাদের। ধন্যবাদ আপনাদের তিনজনকেও আপনাদের মূল্যবান সময় দেওয়ার জন্য। দর্শক, আপনারা দেখছিলেন আমাদের নিয়মিত অনুষ্ঠান কালের সংলাপ। আজ এই পর্যন্তই। ভালো থাকুক দেশ, ভালো থাকুক দেশের মানুষ, এই প্রত্যাশা। আল্লাহ হাফেজ।